আসছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন আফরান ভাই। তো আমরা কিছুক্ষণ পরে তার কাছে যাব। তার আগে একটা ঘটনা শুনে আসবো। সেই ঘটনাটি অবশ্যই আপনাদের ইমেইল করা, এবং সেই ঘটনাটি আমি এই মুহূর্তে পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া। এটা একটু মানে আ ডিফিকাল্ট পড়া আমার জন্য। তারপরে পড়ছি। কেন সেটা আপনি বুঝতে পারবেন। উনি নিজেই লিখে দিয়েছেন। ফার্স্ট অফ অল সরি ভাইয়া, বাংলা প্লাস ইংলিশে মেইল করার জন্য। কারণ আমি বাংলা লেটার্সে খুব বেশি কমফোর্টেবল না। স্পেলিং মিস্টেক বা রিডিং এ প্রবলেম হলে কাইন্ডলি মাফ করে দেবেন। কজ অলদো আমি বাংলাদেশের সিটিজেন, আমি ছোট থেকে দার্জিলিংয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করি। প্রেজেন্টলি আমি ওখানে আছি। ওই স্টুডিওতে গিয়ে শেয়ার করা আমার জন্য পসিবল না। আজকে যে এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে চাই ধুতাসমের সাথে, সেটা আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি ইন স্কুল। নেমটা মেনশন করলাম না। ইন কুরসিয়াং অ্যারাউন্ড 2012, তখন আমি ক্লাস 7 এ পড়ি। ঘটনাটা হরর কিনা জাজ করতে পারবো না, বাট আমি যা এক্সপেরিয়েন্স করেছি আগে ওয়াজ লাইক রিয়েলি স্কেরি ফর মি। বাইরে থেকে দেখে এও যতটাই সুন্দর লাগে, তার গভীরে জঙ্গলে কিন্তু তার ঠিক ঠিক অনেক বেশি ভয় আর রহস্য ভরা থাকে। কুর্শিয়ং টাউনে খুব পরিচিত একটা হরর প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল, এই টাউনটাই। যদি আমরা জানি এটা চায়ের জন্য বিখ্যাত না, আচ্ছা আমরা কিন্তু তাদের ঘুরতেও চাই, এবং যারা দার্জিলিং গেছেন তারা জানেন যে মাঝখানে একটা প্রথম যে জায়গাটা আসে সেটা হচ্ছে মানে সবাই বলে যেটা একটা দেখার মতো জায়গা বা একটা, সেটা হচ্ছে কুর্শিয়াং। একটা ভিউ পয়েন্টও আছে। আচ্ছা তারপর কি রিলিজ, আমি কুর্শিয়াং ক্লাস 1 থেকে পড়াশোনা করলেও ওই স্কুলে ক্লাস 4 এ অ্যাডমিশন নেই। দ্যাট ওয়াজ 2009 টু 2011 এই ইয়ারগুলো খুব ভালোভাবে কাটে এবং কেটেছিল। কিন্তু সমস্যা শুরু হলো যখন 2012-এ আমাদের গার্লস উইংটা নতুন বিল্ডিং এ শিফট করা হলো। ওই বিল্ডিং এ আগেও অনেক স্টুডেন্ট ছিল, বাট আই এম নট শিওর এনিওয়ান এলস এক্সপেরিয়েন্সড সাচ নাইটমেয়ার্স অর নট। হিলতে উইন্টার মান্থগুলো খুব ঠান্ডা হওয়ার কারণে 3 মান্থস নভেম্বর টু ফেব্রুয়ারি হলিডে থাকে। সো আমরা যখন উইন্টারে হলিডেজ শেষে ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি স্কুলে ব্যাক করলাম, আফটার রিচিং আমাদের বলা হলো যে হলিডে 1 উইক এক্সট্রা এর জন্য এক্সটেন্ড করা হয়েছে ডিউ টু কন্টিনিউয়াস স্ট্রাইক ইন হিলস। ডিউ টু ল্যাক অফ ইনফরমেশন আমি অ্যান্ড 3 মোর বাংলাদেশি স্টুডেন্ট এক সপ্তাহ আগে স্কুলে পৌঁছে যায়। ওভারঅল আমরা 7 জন ছিলাম এন্টায়ার বিল্ডিং এ। 4 স্টুডেন্ট, একজন ম্যাট্রন অ্যান্ড প্রিন্সিপাল স্যার অ্যান্ড আচ্ছা আর এবং বিল্ডিংটা ছিল 4 তলা। ফার্স্ট ফ্লোর ডাইনিং অ্যান্ড অফিস, সেকেন্ড ফ্লোর ক্লাসরুম, থার্ড ফ্লোর ডরমিটরি, ফোর্থ ফ্লোর অডিটোরিয়াম। সো আমরা স্কুলে ঢুকে ডরমিটরিতে নিজেদের বেডগুলো অ্যারেঞ্জ করে নিলাম। দেন অ্যাজ পার আওয়ার রুটিন ডিনার করে অল অফ টু বেড। তারপর থেকে শুরু হলো কিছু অবাস্তব ঘটনা। ফোর্থ ফ্লোরে যে অডিটোরিয়ামটা ছিল ওখানে তখনও কিছুই শিফট করা হয়নি। ইট ওয়াজ এন্টায়ারলি এমটি। বাট রাত ঠিক 2:45 যখন আমরা সবাই একটা সাউন্ড পেলাম, ইট ওয়াজ লাইক ফোর্থ ফ্লোরে কেউ অনেক জোরে জোরে ফার্নিচার মুভ করছে। উই হ্যাড 4 জার্মান শেপার্ড ডগস যাদের রাতে আনচেইন করা থাকতো, এবং ফলোড বাই দ্য নয়েজ দোজ ডগস স্টার্টেড বার্কিং অডিটোরিয়ামের দরজার সামনে। আমাদের ওয়ার্ডেন আর প্রিন্সিপাল স্যার রাশ টু দ্য অডিটোরিয়াম অ্যাজ সুন অ্যাজ তারা দরজা খুললো, দ্য সাউন্ড ওয়াজ গন, আর পুরো বিল্ডিংটা ওয়াজ সাইলেন্ট। তো অডিটোরিয়ামের লাইট অন করে আমরা দেখলাম যে কিছু সেখানে কিছু চিকন ডগস অলসো স্টপ বারু, কুকুরগুলো তখন ডাকছিল না, অ্যান্ড ওরা সবকিছু লক করে যে যার রুমে ফিরে চলে যায়। আমাদের অলরেডি গুজবাম্প স্টার্ট হয়ে গিয়েছিল। নেক্সট মর্নিং সব ঠিক রুটিন ওয়াইজ ডে ফলো করলাম।
দেন আসলো আবার সেই রাত, আমরা অল অফ টু স্লিপ। আবারও 2:45 আমি ভয়ঙ্কর বিল্ডিং কাঁপানো সেই সাউন্ডটা, উই আর অলরেডি নাও রিয়েলি স্কেয়ার্ড। এমন চলতে থাকলো যে লিটারালি এভরিডে আনটিল ফোর্থ নাইট। অন দ্য ফোর্থ নাইট আমরা এইবার নতুন কিছু শুনলাম, যেটা ছিল মেয়েদের নুপুরের সাউন্ড। আমরা যেটাকে বলি ঘুঙুর। সাউন্ডটা এমন ছিল লাইক কেউ ওটা পরে পুরো অডিটোরিয়ামটা ক্রস করছে অ্যান্ড স্টেয়ার্স দিয়ে নিচে এসে আমাদের ডরমিটরি এরিয়াতে এন্টায়ারলি হাঁটাচলা করে ব্যালকনি দিয়ে চলে যেত, এবং তারপর এসে আমাদের ডরমিটরিতে আচ্ছা তারপর সাউন্ডটা আর পাওয়া যেত না। আমরা এমন শুনতে শুনতে উই গট ইউজ টু ইট। এখন তো আর মানে অতটা ভয় লাগতো না। আস্তে আস্তে সব স্টুডেন্টরা ব্যাক করে, দেন we were slightly relieved, এবং আর্লি আফটার 1 month শুরু হলো আরো ভয়ঙ্কর কিছু। আমাদের ডরমিটরিতে দেয়ার ওয়ার বাংকার বেড, এবং আমাদের বেডটা ছিল ওপরের বেড, একদম জানালার সাথে অ্যাটাচ। আর সব বেডের পাশেই একটা করে এমটি বেড রাখা ছিল, যাতে করে হচ্ছে আমরা সো দ্যাট উই ডোন্ট গো স্লিপ অ্যাট নাইট। তো উইন্ডোর সামনে বেড পাওয়াতে আই ওয়াজ হ্যাপি। বেশিরভাগ রাতেই কার্টেনটা মুভ করে হিলসের ছোট ছোট লাইটগুলো দেখতে ভালোই লাগতো। দেখতে দেখতে মাঝে মাঝে জানালা খুলে রেখে ঘুমিয়ে পড়তাম। এমনই একদিন রাতে জানালাটা খুলে কার্টেন লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো যখন একটা ঠান্ডা শিরশিরানি বাতাস ঘাড়ে লাগলো। জানালার দিকে তাকাই, দেখি অনেক লম্বা একটা শ্যাডো পর্দাটা হাত দিয়ে সাইড করে উকি মারছে। আমি তাকানোর সাথে সাথে that thing left and left the curtain and disappeared. বাইরে ব্যালকনিতে ওটা কি ছিল দেখার সাহস হয়নি। আমি আস্তে করে মাথাটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঠেকে ভগবানের নাম নেওয়া স্টার্ট করলাম। এইটুক টাইমে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঘেমে জামা কাপড় ভিজে গেছে, কেউ আমি একটা আঙুলও বাইরে বের করার সাহস পাইনি। এইভাবে রাত কাটলো। পরদিন সকালে আমি অনেক ভাবলাম, দেন সবকিছু পেতে সিদ্ধান্ত নিলাম যে ওটা কোনো হিউম্যান হওয়া ইম্পসিবল, বিকজ বাংকার বেডের ওপরে বেডগুলো লিটারালি 8 to 9 ফিট উঁচু হয়, অ্যান্ড তার ওপর দিয়ে উকি মারার মতো মানুষ আমাদের স্কুলে কেউ নেই। Another important thing is no one has access to the balcony. I was terrified now. Next night ঠিক 2:45 ঘুম ভাঙলো। দেন ধীরে there was a series of sound, একটা না অনেকগুলো শব্দ হচ্ছিল যা প্রতিদিনই শুনতে পেতাম। লাইক ফার্স্ট ফার্নিচার নাড়ানোর শব্দ, বিকট সাউন্ড, এরপরে সেই ঘুঙুর বা নুপুরের শব্দ, এবং সেই মানে ফলোইং দ্য সেম প্যাথ অডিটোরিয়াম দিয়ে হেঁটে ব্যালকনিতে মিলিয়ে যাওয়া। এই অকয়েন্সে ফিউ উইকস পর, কয়েক সপ্তাহ বাদে আবার এক রাতে 2:45 ঘুম ভাঙলো। সেম সিরিজ অফ নয়েজেস, বাট এইবার ঘুঙরুর সাউন্ডটা স্টেয়ার্স দিয়ে এসে ডরমিটরির শেষ মাথায় গিয়ে মিলিয়ে গেল। ব্যালকনির দিক থেকে ওই সাউন্ড পাওয়া গেল না। আমি আমার রেগুলার রাতের মতো সাউন্ডটা ফলো করে যখন শেষ হয়ে গেল একটু ঘুমানোর ট্রাই করা স্টার্ট করলাম, বাট there was something more waiting for me that night. চোখটা একটু লেগে আসতে কুকুরের কান্নার সাউন্ড পেলাম। লাইক লিটারালি মনে হলো যে dogs were addressing to our building and crying. কিছুক্ষণ পরে there was pin drop silence, and then happened something really একদম মানে অবিশ্বাসকর বা আনইমাজিনেবল। ডরমিটরিটা ছিল অনেক বড়,
কয়েকটা উইন্ডো গ্লাস ওয়াজ ব্রোকেন, এবং ব্রোকেন পার্টটা উডেন হ্যান্ডবোর্ড দিয়ে কাভার করা ছিল যাতে ঠান্ডা বাতাস না ঢোকে। সো কিছুক্ষণ পর অনেক জোরে জোরে ওই উডেন বোর্ডের ওপরে যেন নক করতে লাগলো, লিটারালি অনেক জোরে। আমি ব্ল্যাঙ্কেটের ভেতরে মাথা ঢেকে ভয়ে আর ঘামে সম্পূর্ণ ভিজে যাই। এক সময় আমি অনেক শাউট করার ট্রাই করি, বাট আমি যতই চিল্লাতে নড়তে ট্রাই করি আমি নিজের ভয়েসই নিজে শুনতে পাচ্ছিলাম না, আর অন্য কেউ কিভাবে শুনবে। ঠিক 3 মিনিট ধরে এমন নকিং কন্টিনিউয়াসলি চলতে থাকলো। এমন আমি এক সময় টেন্সলেস হয়ে যাই। এমন হতে হতে সকালে অনেক ডাকাডাকির পর চোখ মেলে জল দিয়ে ঘুম ভাঙলো, এবং পরের দিন আমার অনেক জ্বর উঠে গেল। আমি এখন রেস্টের জন্য সারাদিন ডরমেটরিতেই থাকতাম, ক্লাসে অ্যাটেন্ড করতাম না, সারাদিন চুপচাপ ঘুমাতাম, আর ঠিক রাত 2:45 থেকে ভোর 5টা পর্যন্ত জেগে থাকতাম। দিন যত যেতে লাগলো আমার টেম্পারেচার 1 ডিগ্রি করে বাড়তে থাকলো। এক সময় অনেক টেন্সড হয়ে আমার নার্সদের রুমে শিফট করা হলো, সো দ্যাট শি কুড টেক প্রপার কেয়ার অফ মি। অন্য রুমে শিফট হয়ে আই স্লিপ নাইট অ্যাট পিস। আমি তখন আস্তে আস্তে অনেক বেটার হয়ে গেলাম। এতদিন আমি যা এক্সপিরিয়েন্স করতাম কাউকে বলার সাহস পাইনি, বিকজ নো ওয়ান উড বিলিভ। একদিন কথায় কথায় আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলাম, দেন ওরা যা এক্সপিরিয়েন্স করেছে, সাউন্ড শুনেছে, এগুলো বলা স্টার্ট করলো। এমনকি আমি যে জানালার পাশে একটা শ্যাডো দেখেছিলাম সেটাও নাকি আমার বেডের নিচের বেডে যে মেয়ে থাকতো সে দেখেছে সেম শ্যাডো। দেন লাকিলি ফিউ ডেজ লেটার আমাদের ডরমিটরি শিফট করা হলো, ক্লাস 8 to 10 কে ওই ডরমিটরি দেওয়া হলো, অ্যান্ড উই ওয়ার গিভেন দ্য বিসাইড ডরমিটরি। লেটার ওই ডরমিটরিতে অন্য সিনিয়র মেয়েরাও অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে, সেটা নেক্সট টাইম শেয়ার করব, বিকজ এটা অলরেডি অনেক লং হয়ে গেল। ভালো লাগলে শেয়ার করবেন। শুভকামনা রইল ভূত আশ্রমের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর স্টোরি, এবং আশা করছি যে আপনি শুনছেন এই মুহূর্তে এবং আপনার স্টোরিটা পড়ে শোনানো হলো। আরও যারা আছেন, যারা স্টোরি পাঠাতে চান এভাবে লিখে, তারা আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখুন বা লিখে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhwtfm@radio.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এখন সরাসরি আপনার ভাইয়ের কাছে এবং তার কাছে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আপনার ভাই, ওয়েলকাম টু রেডিও 4কে। আশা করছি ভালো আছেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমাকে আজকে তো বিশেষ এপিসোডই আমি বলবো, কারণ যেহেতু আজকে ফ্রাইডে 13 যে বিশেষ এপিসোড, তো ধন্যবাদ আপনাকে। ইউ আর মোস্ট ওয়েলকাম। লিসেনারদেরকে আসসালামু আলাইকুম। রাসেল ভাই, একটা কথা না বললেই না, আমি খুব মনোযোগ দিয়ে ওই ফ্রাইডে 13 এর কথাগুলো শুনছিলাম। তো দেখা যাচ্ছে আমাদের কাছে ফ্রাইডে 13 সংক্রান্ত যে তথ্যগুলো আছে, তো যেমন আমি এটা নিয়ে যখন অ্যানালাইসিস করেছিলাম, আমি দেখেছিলাম যে বাইবেলের যেই যেটা আছে সেটা এটাকে হলো গসপেল অফ জন। গসপেল অফ জনে যীশু খ্রিস্টের এই যে দ্য লাস্ট সাপার, যেটা ইতালির মিলান শহরে আপনার 1490 সালে, যেটা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা যে ছবিটা, ইতালি মিলান শহরে এটা আসে আর কি, একটা দেয়াল চিত্র। তো ওখানে যে ছবিটা, ওখান থেকে তো এই ধারণাটা আসছে। তো মজার বিষয় হলো গসপেল অফ জনের 13 নং অধ্যায়ে কিন্তু এই বিষয়টা বলা ছিল। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই যে কুসংস্কার যেটা প্রচলিত আছে, এখানে আমরা বলছি জুডাস 13 নাম্বার ছিল, কিন্তু গসপেল অফ জনে কিন্তু বলা আছে যে শুধু জুডাস না, ওখানে 13, 12 এবং 11 সেখানে জুডাস, পিটার এবং জন তিনিও ছিল। তো স্পেশালি 13টাকেই কিন্তু আসলে আমরা এমফাসিস দেওয়া হয়েছে। আর তাছাড়া আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী যারা, আমাদের কাছে কিন্তু ফ্রাইডেটা একটা কিন্তু খুব পবিত্র একটা দিন একদম। এবং আমাদের এই দিনটা কিন্তু হাদিসে আসছে যে আমরা একটা ঈদের দিনের মতো, এদিন ভালো খাবার খাওয়া, ভালো পোশাক পরা আমাদের কাছে একটা আনন্দের দিন। সুতরাং আমরা আসলে এটাকে কখনোই করি না। তারপরও
অনেকে এটা বিশ্বাস করে ওয়েস্টার্ন নিষেধ। এটা আসলে আমাদের কালচার নয় এবং আমরা এখানে না। করি না এবং আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমরা শুধুমাত্র যেটা করেছি সেটা হচ্ছে ফ্রাইডে 13 ব্যাপারটা নিয়ে পশ্চিমাদের যে ভাবনা বা যা কিছু সেটা আমরা আমাদের লিসেনারদের সাথে আজকে শেয়ার করেছি। দ্যাটস ইট। রাতেল ভাই, আমি সরাসরি ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি এটা আমার এক খালা আমাকে বলেছিলেন। জি। ঘটনাটির স্থান হচ্ছে ফরিদপুরের নগরকান্দা এলাকাতে। হুম। তো যেই ফ্যামিলির সাথে ঘটেছিল তারা অত্যন্ত রক্ষণশীল এবং খুব ধার্মিক একটা ফ্যামিলি। তো ফরিদপুর নগরকান্দার যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল ওই জায়গায় একজন মানে বেশ তারা বেশ অবস্থাশালী ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওই পরিবারের একটা সন্তান ছিলেন, উনি আবার মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। তো উনি দেখা যাচ্ছে যে যেহেতু অত্র এলাকায় নিজেদের অনেক জায়গা জমি ছিল এবং ভালো প্রভাব প্রতিপত্তিরা ছিল, তো উনি নিজের জায়গা জমি দেখাশোনা করতেন আর ওনাদের নিজস্ব একটা মসজিদ তৈরি করেছিলেন। ওই মসজিদে উনি ইমামতি করতেন। তো যেহেতু উনি পরিণত বয়সে চলে গিয়েছিলেন, এই জন্য পরিবার থেকে ওনাকে একটা ধার্মিক পরহেজগার মহিলা থেকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। তো বিয়ের পর থেকে রাসেল ভাই ঘটনাটা শুরু হয় আর কি। তো ঘটনাটি মানে তার ওয়াইফের সাথে ঘটতে থাকে। জি। তো তার ওয়াইফের সাথে উনি যখন প্রথম বাসর রাত্রে ওনার যখন একই খাটে শুয়েছেন, তো ওনার ওয়াইফ হঠাৎ করে লক্ষ্য করলেন যে ওনার হাজবেন্ড কোনো কথা ছাড়াই হঠাৎ করে শুয়ে পড়লেন এবং শোয়ার সাথে সাথে উনি ঘুমিয়ে পড়েছে। তো এটা ওনার কাছে খুব অদ্ভুত ব্যাপার লাগলো যে বিয়ের আগে তো তার সাথে আমার ওইভাবে দেখা হয় নাই, কথা হয় নাই। তো উনি কোনো কথাবার্তা না বলেই হঠাৎ করে শুয়ে পড়লেন। উনি মনে একটু কষ্ট পেলেন আর কি। তো তাই হোক, উনিও পাশে শুয়ে পড়লেন। শোয়ার 3 থেকে 4 মিনিটের মাথায় ওনার ওয়াইফ হঠাৎ ওনার পিঠে খুব জোরে একটা আঘাত অনুভূত হলো আর কি, এবং ওই আঘাতে উনি বিছানা থেকে ঠাস করে নিচে পড়ে যান। আচ্ছা। এবং উনি দেখেন যে বিছানায় তার হাজবেন্ড ছাড়া আর কেউ নাই। তাহলে তাকে আঘাতটা করলোটাকে? তখন উনি চিন্তা করেন তার হাজবেন্ড তার সাথে কথা না বলেই শুয়ে পড়েছে, হয়তো বা তাকে তার পছন্দ না। জি। এরকম অসংখ্য চিন্তা তার মাথায় চলে আসতে থাকে এবং তার চিন্তা করে তার হাজবেন্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু উনি ভালো করে খেয়াল করেন তার হাজবেন্ড ঘুমাচ্ছেন। আসলে কিছু ঘুমাচ্ছে নাকি অভিনয় করছে এটা দেখার জন্য একটু পরীক্ষা করেন, দেখেন যে না, আসলেই ঘুমাচ্ছে। তুমি তাহলে চিন্তা করেন যে তাহলে আমাকে ধাক্কাটা কে দিল। তো উনি অনেক সাত পাত ভেবে পরবর্তীতে ঘুমায় পড়েন। সারা রাত্রে আর কোনো ঘটনা ওনার সাথে ঘটে নাই। পরের দিন ওনার হাজবেন্ডকে এই বিষয়ে কিছু বলেনও নাই। দেখেন ওনার হাজবেন্ড একদম স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। তো উনি বিষয়টা গোপন করেন যে উনি আর এই বিষয়টা আর ওনার হাজবেন্ডকেও বলেন নাই বা বাসার অন্য কোনো সদস্যদেরকেও বলেন নাই যে ধরনের ঘটনা ঘটেছে। পরের দিন একটা ঘটনা ঘটে, ঠিক এর পরের দিনই, যে ওনার হাজবেন্ডের পাশে উনি ঘুমিয়ে আছেন। তো ওনার হাজবেন্ড যেই পাশে আছেন আর কি ওনার পাশে, ঠিক তার অপোজিট পাশ থেকে একটি শক্ত হাত ওনার শরীরের উপর এসে পড়ে। তো উনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। তো ওনার হঠাৎ করে এরকম শক্ত হাত বা শরীর আসার পরে সবাই উনি একটু চোখ খোলেন। আসলে ভাই ওই সময় ওই এলাকায় কারেন্ট ছিল, ইলেকট্রিসিটি ছিল না। ওনারা যেটা করতেন সেটা হলো হারিকেনের আলোটা অনেক কম করে দিয়ে তারপরে ঘুমাতেন আর কি। আচ্ছা। হালকা আলো থাকতো ঘরে, এরকম আর কি। তো উনি চোখ খুলে যতটুকু হালকা আলো দেখতে পারেন ওনার হাজবেন্ড ওনার পাশে শুয়ে আছে, কিন্তু তার দুটো হাতই তার সাথে আছে, তার ওয়াইফের গায়ে উনি হাত দেন নাই। বুঝলেন এই হাতটা কোথা থেকে আসলো? তো উনি এই চিন্তা করে একটু ভয়ে ভয়ে ওনার পেছন ফিরে তাকিয়েছেন। তো পেছন ফিরে তাকানোর সাথে সাথে উনি অতটুকু অন্ধকারের মধ্যে যতটুকু আলো আছে ঘরের মধ্যে, ততটুকু আলোর মধ্যে কালো কুচকুচে এবং খুব মোটা টাইপের কিন্তু ছোট আকৃতির কিছু একটা দেখতে পান উনি। চোখগুলো জল জল করছিল, যে বিড়াল বা কুকুরের রাত্রেবেলা যেভাবে চোখ জল জল করে। এটা দেখে উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। তো চিৎকার দেওয়ার সাথে সাথে আশেপাশ থেকে লোকজন চলে আসে। তার পাশের যেই শ্বশুর শাশুড়ি যে পাশে ছিল বা অন্যরা যারা আছে তারা চলে আসে দরজা ধাক্কায়। তো অদ্ভুত ব্যাপার ছিল ওনার হাজবেন্ডের কিন্তু ঘুম ভাঙছিল না, উনি ঘুমাচ্ছেন। পরে ওনার ওয়াইফ উঠে দরজা যখন খুলে দেওয়ার পরে তার হাজবেন্ডকে ডেকে তোলা হয়। তখন সব ঘটনা বলা হয়। তখন সবাই বলে যে না, এরকম তো হওয়ার কথা না, তো তোমার মনের ভুল। তখন ওই যে বিয়ের প্রথম রাত্রে যে বিষয়টা ঘটেছিল তখনও সবাইকে বলেন।
তখন ওনার হাজবেন্ড বলে, না তো আমি এই ধরনের কোনো কাজ করি নাই, এটা আমি কেন করব, এরকম সে বলতে থাকে। তখন সবাই তাকেই দোষারোপ করে, তোমার একটা মনের ভুল বা দুঃস্বপ্ন দেখেছো, নতুন বাড়িতে এসেছো বিয়ের পরে, হয়তো বা এরকম মনের ভুল হচ্ছে, টেনশন করতেছো, যাদের বাড়িতে রেখে আসছো তাদের জন্য একটু মন খারাপ লাগছে, এরকম অনেকের কথা বলে থাকে, একটা বুঝ দেয় আর কি। 3 দিনের দিন রাসেল ভাই আর একটা ঘটনা ঘটে। আচ্ছা। সেটা হলো, যেহেতু আমরা জানি যে গ্রামের ওয়াশরুমগুলো একটু বাসার থেকে একটু সাইডে হয় আর কি, এটা তো আমরা সবাই জানি। তো উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন, কিন্তু হাজবেন্ডকে অনেক ডাকাডাকি করছেন। অদ্ভুত ব্যাপার, তার ঘুমই ভাঙে না। মানে তার খুব অবাক লাগে যে উনি শোয়ার সাথে সাথে ঘুমায় পড়েন এবং তাকে ডাকলেও উনি উঠতে পারেন না। মানে এটা কেমন ঘুম? তো উনি কিন্তু বাড়ির অন্য সদস্যদেরকে জিজ্ঞেস করেছেন উনি কি আগের থেকে এইভাবে ঘুমান কিনা। তখন সবাই বলে, না তো, তার ঘুম তো এরকম না, তার ঘুম তো পাতলা, সে ফজরের নামাজ পড়ায়, সে ওঠে, ঘুম তো পাতলা, তো এরকম হচ্ছে কেন? আর আসলে ভাই বিয়ের পর থেকে যে সমস্যা হচ্ছিল, ওনার এই গভীর ঘুমের কারণে উনি কিন্তু এই নামাজ পড়াতেও মানে ব্যাহত হচ্ছিল। এই সময়টা উনি ঠিকঠাক মতো উঠতে পারতেন না। এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন যে আমার হঠাৎ করে বিয়ের পরে ঘুমটা বেড়ে গেল কেন? এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন। এদের কোনো সমস্যার সমাধান উনি খুঁজে পাচ্ছিলেন না। তো যাই হোক, রাসূল ভাই 3rd ডেতে যখন উনি ওয়াশরুমে যাবেন, তখন উনার হাসব্যান্ডকে খুব ডাকাডাকি করেন। তখন যখন উঠলো না, তখন উনি হাতে হারিকেনটা নিয়ে একটু বাসার দরজাটা খুলে মানে উঠান, মানে বাড়ির যে বারান্দা, তাতে বারান্দা থেকে একটু নিচে নামলেন। নামার সময় উনার মনে হলো উনার মুখের সামনে, ধরেন যে আমরা যদি একটা কাপড়, মানে পাতলা কাপড় যদি সামনে ঝুলিয়ে রাখি, যদি পাতলা কাপড়টার সামনে দিয়ে মানে পার হয়ে চলে যাই, এটা যদি আমাদের মুখের সাথে ছোঁয়া লাগে, ঠিক যেমন মনে হয়। তো উনি যখন বাসার বারান্দা থেকে নিচে নেমেছেন, তখন মনে হলো খুব পাতলা কিছু একটা, চুলের মতো বা কিছু এরকম নরম কিছু, উনি পার হয়ে চলে গেলেন। তখন উনি যেতে যেতে হঠাৎ করে চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি তো রাত্রে ঘুমানোর আগে বারান্দায় যে সমস্ত কাপড়গুলো রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, সেগুলো তো আমি ঘরে নিয়ে গেছি। তো কোন কাপড়টা রেখে গেলাম আবার ভুল করে, দেখি তো একটু তাকিয়ে। তুমি আসলে ঘুরে তাকান যে আসলে ওখানে কোন কাপড়টা ছিল। উনি আসলে ঘুরে তাকানোর সাথে সাথে উনি দেখেন যে একটা লোক, ঠিক বাদুড় আসলে যেভাবে মাথা নিচের দিকে পা উপরের দিক দিয়ে ঝুলে থাকে, ঠিক ওরকম ভাবে একটা কালো, মোটা এবং পেটে টাইপের একটা লোক পা উপরে এবং মাথা নিচের দিক দিয়ে ঝুলছে, এবং তার মাথার চুলগুলো একটু বড়, যেগুলো এরকম নিচে মানে ঝুলেছিল, এবং উনি যখন মানে পার হচ্ছিলেন, তখন ওই চুলটা পার হয়ে আসছেন। তো যখনই রাসেল ভাই এই দৃশ্যটা দেখেন, সাথে সাথে উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাসার অন্য সদস্যরা তার চিৎকার শুনে চলে আসে। তাকে যখন সেন্স ফেরানো হয়, তখন সবাইকে ঘটনাটা বলেন। তখন রাসেল ভাই যেহেতু বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটছিল, তখন ওনার হাজবেন্ড, উনিও তো মসজিদের ইমাম সাহেব, উনিও টুকিটাকি তদবিরের কাজ করতেন। তো উনি ওনার ওয়াইফের উপরে কিছু তদবিরের কাজ করে উনি যেটা ফিল করেন, দেখে যে ওনার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা নেই। তখন উনি যখন ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে না, আমি তো আমার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা দেখলাম না, তখন বাড়ির প্রত্যেক সদস্য বলেন যে এনার মাথায় কোনো সমস্যা আছে, তাহলে উনি মেন্টালি হয়তো সিক, তার ওয়াইফ, এরকম সবাই বলতে থাকেন। এবং সবাই এইরকম চিন্তা ভাবনা করার কারণে সবাই তার সাথে এক ধরনের একটু অন্যরকম আচরণ করতে শুরু করেন, যে তার মনে খুব একটা ক্ষোভ সৃষ্টি করে আস্তে আস্তে, মানে সে মনে খুব কষ্ট পেতে থাকেন। আসলে ভাই ৪র্থ দিন ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে যে এই উনি ওইখানে কিন্তু রাসূল ভাই ওনাদের বিশাল এলাকা নিয়ে বাড়িটা ছিল, ওই মহিলার হাজবেন্ডের, মানে ওনার শ্বশুর বাড়ির আর কি। ওই যেই বিশাল একটা পুকুর পাড় ছিল, একদম চারদিকে ঘেরা ছিল, বাইরের লোক এলাও ছিল না, যেহেতু ওনারা খুব কনজারভেটিভ ফ্যামিলি ছিলেন, বাইরের লোক এলাও ছিল না। তো ওনারা পুকুরেই গোসল করতেন সাধারণত। তো উনি একদিন দুপুরবেলা, একদম ভর দুপুরবেলা, জোহরের নামাজের ঠিক আগে, যখন বেলা একদম মানে সূর্য মাথার উপরে আর কি, তো ওই সময় উনি গোসল করতে গিয়েছেন, ওনার ওয়াইফ আর কি। তো গোসল করতে যাওয়ার পর গোসল করে যখন উঠে আসছে, হঠাৎ করে ওনার মাথার চুল আবার অনেক বড় ছিল। তো ওই চুল ধরে মানে মনে হলো একটা টান অনুভূত হয় ওনার। তো উনি চিন্তা করলেন হয়তো বা এত মানে নিচে চুল তো আমার এত বড় না যে নিচে কোথাও ডালের সাথে বা বেঁধে যাওয়ার কথা। তো উনি তাকান যে কি আমার চুলে টান লাগলো কিসে, যে উনি উঠতে পারছিলেন না কেন। হয়তো উনি হাঁটু পর্যন্ত, মানে ওনার হাঁটু জল যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত উঠেতেন, তারপরে ওনার চুলে টান অনুভব করেন। তো যখনই টান অনুভব করেন, পিছন দিকে তাকিয়ে দেখেন ওই দিনই উনি ফার্স্ট
মানে দিনের বেলা এই জিনিসটা উনি দেখেন আর কি। দেখেন ভয়ঙ্কর চেহারার, কালো কুচকুচে চেহারা। তো দিনের বেলা চোখ দুটো দেখা যাচ্ছে স্পষ্ট লাল টকটকে এবং খুব বেটে আকৃতি, যতটুকু উনি বলছিলেন, চুলটা ধরে রেখেছে, ওনাকে উঠতে দিচ্ছে না পুকুর থেকে। তখনও ওইখানে উনি চিৎকার দিয়ে পানির মধ্যেই সেন্সলেসে পড়ে যান। ওই পাশ দিয়ে আবার ওনার শ্বশুরবাড়ির আরেকজন লোক যাচ্ছিল, তো উনি দেখে যে উনি পানির মধ্যে পড়ে গেলেন। উনি আর কাউকে দেখেন নাই, ওই লোক মানে ওই লোকটা যে ওনার চুলকে ধরেছিল বা কি। তখন তাড়াতাড়ি করে সবাইকে ডাকাডাকি করে তার ওখান থেকে তোলা হয়। তোলার পরে তাকে আবার ট্রিটমেন্ট করে যখন জ্ঞান ফেরানো হয়, তখন উনি সব বিষয়গুলো উনি বলেন। তখন বলার পর যেহেতু উনি বারবার এই কথাগুলো বলছিলেন, তখন ওনার হাজব্যান্ড চিন্তা করেন আচ্ছা ঠিক আছে। তারও হঠাৎ করে রাত্রেবেলা এরকম ঘুম বেড়ে যাওয়া, এটা উনি স্বাভাবিক নিতে পারছিলেন না। তখন উনি চিন্তা করছেন আচ্ছা ঠিক আছে, আমিও যাই, আমি একটু ট্রিটমেন্ট করে অন্য কারো কাছে চাই, দেখি কি অবস্থা হয়। তখন উনি খুব ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান, যে ওই সময়ে ওনার অত্র এলাকায় বেশ মানে নাম করা একজন হুজুর ছিলেন, বিশেষ করে জিন বা এটা প্যারানর্মাল বিষয়গুলো উনি ট্রিটমেন্ট করতেন। আরো অদ্ভুত ব্যাপার আছে ভাই, উনিও কিন্তু তার ওয়াইফকে দেখে মানে পরীক্ষা নিরীক্ষা করে বলে, না আপনার ওয়াইফের তো এই ধরনের কোনো সমস্যা নেই, উনি তো দিব্যি সুস্থ লোকই মনে হচ্ছে, ওনার অন্য কোনো সমস্যা আছে। তো এর কারণে মানে ওই মহিলা আরো বেশি মানে সমস্যায় পড়ে যান তার মানে শ্বশুরবাড়ির পরিবারের কাছে, যেহেতু তার মানসিক সমস্যা বলে মানে হুজুরটা একটা বলে দিচ্ছেন। তো এতে করে তো উনি মানে পাগল হিসাবে আখ্যায়িত হয়ে যাচ্ছেন, যার কোনো সংশয়ে একটা অশান্তি শুরু হয়। কিন্তু রাসেল ভাই উনি কিন্তু হাল ছাড়েন নাই, মানে ওই মহিলা উনি চিন্তা করছেন যে না এটা আমি তো মানে ঠিক আছি, এটা তো। কিন্তু আসলে আরেকটা বিষয়, ওনার হাজবেন্ড যিনি, উনি যে দেখতেছিলেন যে সে যদি পাগলই হবে তাহলে অন্যান্য আচরণও তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। তো ওনার হাজবেন্ডও ঠিক এটা মেনে নিতে পারছিলেন না কথাগুলা। তুমি চিন্তা করছেন নিশ্চয়ই এমন কোনো ঝামেলা আছে যেটা হয়তো আমরা ধরতে পারছি না। তো ওনার হাজবেন্ড ওনার সাপোর্টে ছিলেন, পরিবারের অন্য সদস্যরা ওনার এসে চলে গেলে ওনার হাজবেন্ড সাপোর্টে ছিল। তো অত্র এলাকায় মানে ওই জামানার মানে বিশেষ করে 70-এর দশকের খুব নাম করা একজন পীর সাহেব ওনাদের এলাকায় আসেন। তো ওনার কাছে তাকে নিয়ে যান এবং সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পর তখন ওই পীর সাহেব বলেন যে আমাকে একটু সময় দিতে হবে, আমার অনুগত যেই আমার ভক্ত যে জিনরা আছে, আমি ওদের কাছ থেকে একটু তথ্য নিয়ে দেখি আসলে ঘটনাটা কি, তারপর আমি একটা ডিসিশন দেবো বা কোনো ট্রিটমেন্টের কথা বলবো আর কি। তো রাসেল ভাই 3-4 দিন পরে তার সাথে যোগাযোগ করতে বলেন আর কি, তার এলাকায় গিয়ে। তো 3-4 দিন পরে এলাকায় যখন তার সাথে গিয়ে যোগাযোগ করা হয়, তখন বলে যে আসলে তুমি তো মাঝে মাঝে মানুষের ছোটখাটো কিছু ট্রিটমেন্ট করো, তো এরকম একটা ট্রিটমেন্ট করার সময় একটা জিনের খুব ক্ষতি হয়ে যায়। সেই জিনটা একজনের সাথে ছিল, তুমি সেটা ট্রিটমেন্ট করতে গেছো, তুমি না বুঝে বেশ কিছু কাজ করে ফেলেছিলা যেটা এমনি সহজভাবে করা যেত, কিন্তু তুমি না বুঝে এমন কিছু কাজ করে যেটা জিনের ক্ষতি হয়েছে, এই জন্য সে তোমার প্রতি খুব ক্ষিপ্ত। তুমি যেহেতু মানে সবসময় কোরআন তেলাওয়াত করো, রেগুলার মানে নামাজ পড়াও, তোমার কাছে ঠিক অতটা ঘেঁষতে না পারলেও তোমার ওয়াইফের উপর তার প্রতিশোধ নিচ্ছে। এখন এটা সমাধানটা তাহলে কি? ও সমাধান হচ্ছে ওই জিনের সাথে, বা জিনটা আসলে এতটাই শক্তিশালী যে অন্যান্য হুজুরার মানে তার উপস্থিতি টের পায় না, যেটা যে জিন রিলেটেড সমস্যা, উপস্থিতি টের পায় না। পরবর্তীতে ওই মানে পীর সাহেব যিনি, উনি সরাসরি ওই জিনের সাথেই কথা বলেন। কথা বলার পর এতে ওই জিনকে বোঝাতে সক্ষম হন এবং জিন কথা দেয় যে সে এটা ছেড়ে উনি চলে যাবে। এবং আস্তে আস্তে রাসেল ভাই ওই মহিলা সুস্থ হয়ে গিয়েছিল। এবং মানে আমার কাছে যতটুকু তথ্য আছে, তো ওনার মহিলার হাজবেন্ড এবং উনি এখন ওনারা জীবিত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব সরাসরি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, ওয়ালাইকুম আসসালাম। আমি মুশতাক আহমেদ রাঙা, আমি এসেছি বসুন্ধরা থেকে। রাসেল ভাই, আমি আজকে যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার অঞ্চলের একটা স্টোরি। তো আমার এই অঞ্চলটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার খানমড়ি সিনিয়র। তো এটা প্রত্যন্ত চলনবিল অঞ্চলের একটা স্টোরি। আমার যে আমার গ্রামের নাম গোবিন্দপুর। আমার গ্রামের একদম দক্ষিণ পাশে একটা ভিটা আছে রাসেল ভাই। ওই ভিটা কেন্দ্রিক ঘটনাটা, যে ভিটাটার নাম হচ্ছে হাড়িপাড়া ভিটা। আমি একটু বর্ণনা দিয়ে নিচ্ছি যে হাড়িপাড়া ভিটার নামটা কেন হলো। জি। এটা 1971 এর আগে ওই হাড়িপাড়া ভিটায়
হিন্দু সম্প্রদায়ের লোক বাস করতো, যারা কুমার, হাঁড়ি পাতিল ইত্যাদি বানাতো। তো যে কারণে ওই সময় থেকেই ভিটার নাম হচ্ছে হাঁড়িপাড়া ভিটা। জি। তো 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী হাঁড়িপাড়া ভিটার যে হিন্দু সম্প্রদায় ছিল তাদেরকে তাদের বাড়িঘর আগুনে জ্বালে পুড়িয়ে দেয়, এবং যারা ছিল আর কি মানুষ, তাদেরকে গুলি করে হত্যা করা হয় নির্বিচারে। তো সেই সময় থেকে এখন পর্যন্ত রাসেল ভাই ভিটাটা সম্পূর্ণ জনশূন্য। জি, একদম খালি পড়ে আছে। তো এখন ওই ভিটায় 3টা বড় বড় হিজল গাছ আছে রাসেল ভাই, এবং ভিটার পূর্ব সাইডে একটা বড় তাল গাছ আছে। তো সেই জায়গা কেন্দ্রিক ঘটনাটা আর কি। তো আমার গ্রামেরই একজন ছেলে, নাম হচ্ছে কালু। তো কালুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, এটা 2001 বা 2 সালের দিকে ঘটনাটি ঘটে গেছে। জি, 2001 বা 2 সালের দিকে ঘটনাটি ঘটে গেছে। তো কালুর একটা বেস্ট ফ্রেন্ড ছিল, কালুর যে ফ্রেন্ড সে হচ্ছে বিশু, ঠিক আছে। তো তারা দুজনেই, তো ওই সময় 2001 বা 2 সালে ওই সময় তাদের বয়স ছিল 14-15 বয়স। তো তারা গ্রামে ডানপিটে ছেলে ছিল, অনেক দুষ্টু প্রকৃতির ছিল রাসেল ভাই। তো তারা যেটা সিদ্ধান্ত, মানে একটা সিদ্ধান্ত নেয়, ডিসিশন নেয় যে দুষ্টু প্রকৃতির কেমন, যে অমকের কাছে ফল পেরে খেত, ডাব পেরে খেত, আম পেরে খেত, ঠিক আছে, এরকম দুষ্টু প্রকৃতির। তো তারা সিদ্ধান্ত নিল যে ওই তাল গাছে তারা তাল পেরে খাবে একদিন, ঠিক আছে। তো এটা ছিল 2002 সালের ঘটনা। জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস, এই সময় রাস্তায় তালকুর পাওয়া যায়, ঠিক আছে। ওই সময়টাতে তালের যে আঁশটা, নরম আঁশটা, তালকুর। তো তো কালু তার বেস্ট ফ্রেন্ডকে বলে আর কি, বিশুকে, যে দেখ বিশু, আমরা আজকে রাতে তালকুর পারবো, মানে তাল পারবো। তো বিশু বলে ঠিক আছে, ওকে, আমি তোমার সাথে যাব, ঠিক আছে। তারা দুজন মিলে ডিসাইড করে আর কি। তো কালু বলে ঠিক আছে, তাহলে তুই আমাকে ডাক দিবি, রাত 11টা-12টার দিকে তুই আমাকে ডাক দিবি। তো বিশু বলে ওকে ঠিক আছে। তো কালু ঘুমিয়ে যায়। তো রাত 11টা কি 12টা এই সময় বিশু গিয়ে কালুর বাড়িতে নক দেয় আর কি, যে কালু ওঠ, চল যাই, ঠিক আছে। তো কালু উঠে পড়ে, একটা টর্চ লাইট নেয় তারা দুজন, নিয়ে গ্রামের একদম দক্ষিণ সাইডে যে ভিটাটা আছে, হাঁড়িপাড়া ভিটা, এই ভিটার উপরে রাসেল ভাই চলে যায়। তারা দুজন একাকি, দুজন আর কি। তো জায়গাটা মানে গ্রাম থেকে একটু দূরে, তো যে জন্য একদম সম্পূর্ণ জনশূন্য এবং নির্জন একটা জায়গা, ঠিক আছে। আর গ্রামের রাত তো অনেক গভীর রাত, রাত 12টা-1টা, মানে অনেক গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে রাসেল ভাই, এরকম একটা অবস্থা। তো ভিটার উপরে তারা দুজন যখন যায় রাসেল ভাই, তো কালু একটা ঘ্রাণ পায়, বাতাসে একটা ঘ্রাণ, এবং ঘ্রাণটা ছিল এরকম লাইক মাংস পোড়ালে যেরকম একটা ঘ্রাণ রাসেল ভাই, এরকম একটা ঘ্রাণ। তো কালু প্রথমে ভয় পায় আর কি, একটু সামান্য ভীত হয়, এবং বিশুকে বলে দেখ বিশু, এটা কিসের ঘ্রাণ, ঘ্রাণটা তো ভালো মনে হচ্ছে না, দেখ আমার একটু ভয় ভয় লাগছে, আজকে আমি চলে যাই এখান থেকে, আমরা আজকে এই কাজটা করবো না, অন্য কোনো দিন করবো। তো বিশু বলে যে, বিশু তখন হেসে বলে, আরে না, কোনো সমস্যা নাই, তুই তুই কাছে ওঠ, তাল পার, ঠিক আছে। তো কালু বিশুর পাথায় সাহস পেয়ে সে গাছে উঠে যায়, ঠিক আছে। গাছে উঠে যায়, কাঁচা দিয়ে সে সুন্দর করে গাছে উঠে যায়। গাছে ওঠার পরে এবং তাল গাছের মাথায় উঠে যখন সে মুচকিয়ে মুচকিয়ে তাল পারছিল রাসেল ভাই, তালটা পেরেই সে যখন তার মুখের সামনে তালটা নিয়ে আসলো বিশুর কাছে দেবে, বিশু তো গাছের নিচে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। যখন সে তার মুখের কাছে নিয়ে আসলো তালটা, রাসেল ভাই দেখলো যে এটা কোনো তাল ছিল না, এটা এটা 3 থেকে 4 বছরের একজন শিশুর আকৃতির মাথা, এবং সেই মাথাটা রাসেল ভাই ওই কালুর দিকে তাকিয়ে মানে হাসি দিচ্ছিল রাসেল ভাই। এইটা কালু দেখে এটা সহ্য করতে পারে না, অনেক ভয় পায়, এবং শিশুটার চোখ জল জল করে জ্বলছিল। সাথে সাথে কালু নিচে বিশুকে ডাকে, বিশু 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 করে চিৎকার দেয়, কিন্তু নিচে তাকিয়ে দেখে, হালকা জ্যোৎস্নার আলো ছিল, নিচে তাকিয়ে দেখে রাসেল ভাই বিশু নাই, এবং সে একা একা তাল গাছে রাসেল ভাই। এবং এইটা দেখে সে মানে সাংঘাতিক ভাবে ভয় পায়। ভয় পেয়ে রাসেল ভাই বলে রাখে যে ওই তাল গাছের সামনে একটা পুকুর ছিল রাসেল ভাই, বিশাল একটা পুকুর। তো সে মানে খুব মানে ভয় পেয়ে রাসেল ভাই তাল গাছ থেকে পুকুরের মধ্যে পড়ে যায়। জি, ঠিক আছে। পুকুরের মধ্যে পড়ে যায়, পানির মধ্যে তলিয়ে যায়। তো সে যখন পানি থেকে উপরে উঠে আসে, তখন দেখে যে তার বন্ধু বিশু, যাকে তাল গাছের নিচে থাকার কথা কিন্তু তাল গাছের নিচে সে দেখে নেয়, তার বন্ধু বিশু সে গলা পানিতে
তার পুরো বডিটা পানির নিচে এবং মাথাটা শুধু পানির উপরে তার দিকে তাকিয়ে আছে এবং একটা মুচকি হাসি দিয়ে বলছে, কিরে কালু। এইটা বলে রাসেল ভাই, তো বিশুর যে চোখ একদম জল 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 করছিল, কালু তো ভয় পায় এবং ভয় পেয়ে কালু বুঝতে পারে যে না, এখানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে এবং অবভিয়াসলি খারাপ কিছু ঘটতে চাচ্ছে, তার কিছু হবে। এইটা ভেবে সে রাসেল ভাই সে সাঁতরাতে থাকে, সাঁতরাতে পুকুরের পাড়ে চলে আসবে রাসেল ভাই। আমাদের অবস্থায় ওই যে অশরীরী আত্মা বা আমরা যাই বলি, ওই যে ব্যক্তিটা কি বিশু, সে রাসেলের ঘাড় চেপে ধরে, মানে কালুর ঘাড় চেপে ধরে রাসেল ভাই, ঘাড় চেপে ধরে কালুকে আচ্ছা মতো পানির মধ্যে চুবায়, জোরে জোরে চুবাচ্ছে এবং কালু জোরে জোরে চিৎকার করছে, বাঁচান বাঁচান, কেউ আমাকে বাঁচান, ভাই কেউ আমাকে বাঁচান। ঠিক আছে, তো এই পুকুর পাড়ে, পুকুরটা ছিল অনেক বড় একটা পুকুর যেখানে মাছ চাষ করা হতো রাসেল ভাই। তো নূর কাকা নামের এক আঙ্কেল ছিল আমাদের, এখন চাচা বলি আমরা। তো নূর কাকা ওই পুকুরে মাছ চাষ করতো এবং পুকুরের একদম পূর্ব সাইডে সে রাতে পুকুর পাহারা দিত। তার একটা ছোট ছই ছিল, ঠিক আছে, মাটির উপরে ছই, এবং ছইয়ের নিচে সে পাহারা দিত। সে নূর চাষার লক্ষ্য করলো যে পুকুরের মধ্যে কেউ একজন চুবানি খাচ্ছে, পুকুরের মধ্যে সাঁতার কাটলে যেরকম একটা শব্দ হয় এরকম, এবং পাশা পাশা করে জোরে জোরে চিৎকার করছে। তো নূর চাষা বিষয়টা নোটিস করে এবং সে তার হাতে থাকা যে লাইটটা, সে লাইটটা নিয়ে দৌড় দেয় পুকুর পাড়ে। ওই জায়গায় গিয়ে সে পানির মধ্যে দেখে যে ঝামাঝাপি ঝাপাঝাপি করছে, এমন অবস্থায় সে লাইট মারে। যখনই সে রাসেল ভাই লাইট মারে, তখনই মাথাটা রাসেল ভাই, মানে বিশু নামের যে অসুধী যে আত্মাটা, ঠিক আছে, তার দিকে যখন সে মাথা ঘুরে তাকায় রাসেল ভাই, লাইটে তো চোখ বড় বড় জলজল জলজল করছিল, লাল আলো। তো রাসেল ভাই এইটা দেখে সেও সাংঘাতিকভাবে ভয় পায় এবং একটা সময় যেটা হয় সেটা হচ্ছে যে ওই অশরীরী আত্মাটা রাসেল ভাই পানির মধ্যে ডুব দিয়ে চলে যায় রাসেল ভাই। এবং কালু যে, সে কালু দ্রুত সাঁতার পারে, পুকুর পাড়ে উঠার পরে সে সেন্সলেস হয়ে যায় রাসেল। তো রাসেল ভাই তারপরে নূর কাকা কালুকে কাঁধে করে বাসার উপরে নিয়ে যায়, মানে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে পানি টানি ঢেলে সুস্থ করা হয়, সেন্সলেস মানে অবস্থায় থেকে অজ্ঞান ফেরে আর কি। তো ঠিক আছে, এরপরে কালু সব ঘটনা খুলে বলে যে আমার সঙ্গে তো বিশু গেছিল, ঠিক আছে। তো কালুর ফ্যামিলি বিশুর বাড়িতে যায় ওই রাতেই। তো বিশুর মাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বিশুর আম্মা, আপনার ছেলে কই, ঠিক আছে। বিশুর আম্মা বলতেছে, রাসেল ভাই, বিশু তো আমার ঘুমায় গেছে অনেক আগে, সে তো বাইরে যায় নাই। তাহলে রাসেল ভাই বিষয়টা লক্ষ্য করেন যে এইখানে কিন্তু বিশু কালুর সঙ্গে যায় নাই রাসেল ভাই, আর গেলটাকে, ঠিক আছে। এরপর থেকে রাসেল ভাই কালু কখনোই অত রাতে আর কখনো বাইরে বেরো নাই এবং সাংঘাতিকভাবে ভয় পায় ছেলেটা। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু দেখি যে ফেসবুকে আমাদের, তার আগে আমরা টুইটার থেকে আসি। তুহিন ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আচ্ছা, তার কাছে আজকের প্রোটোফ্রেম ভালো লাগছে সেটা তিনি জানিয়েছেন। এমডি শাকিরুল ইসলাম খুলনা থেকে শুনছেন এবং তিনি বলছেন আই লাভ প্রোটোফ্রেম এবং প্রোটোফ্রেম টিমের সমস্ত মেম্বারদের তিনি বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি সাথে আছেন, যে সবচেয়ে বড় কথা। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দুর্জয় রয়, আপনার ভাইয়ের স্টোরিটা ভালো লাগছে। আমাদের সাথে আছেন মনিরুল সাগর এবং আপনার ভাই মেন দ্য বেস্ট টাইপ অফ প্যারানর্মাল। আচ্ছা ঠিক আছে, প্যারানর্মাল স্টোরি অনেক ভালো হয় আপনার ভাই, সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে আছেন এমডি রাহাত এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরিটা সেই ছিল চিটাগং থেকে শুনছি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকে, আমির হামজা প্রণয় আমাদের সাথে আছেন, সবসময় সাথে আছেন প্রোটোফ্রেমের, সেটা জানিয়েছেন। রফিকুল ইসলাম মুর্শিদাবাদ লালগোলা থেকে শুনছেন। এছাড়া আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি কায়সার এম জুয়েল আছেন আমাদের সাথে, এমডি রাহাত, এমডি ফয়সাল আহমেদ আমাদের সাথে আছেন, বিশাল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি টুকু শেখ। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আশা করছি যে প্রত্যেকেই অনেক বেশি এনজয় করছেন। আমাদের রেডিও ফুর্তি যে পেজটা, সেখানে সিরাজ খান গোবিন্দগঞ্জ থেকে শুনছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অমিত। এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি আরো অনেকেই, এস কে শাকিল আমাদের সাথে আছেন এছাড়াও নাহিদ নবী। আচ্ছা, আমাদের সাথে আরো অনেকেই আছেন, আমি একটু দেখে নেই যে কারা কারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে
আপনারা যারা আছেন মোটামুটি সবাই বলছেন যে আজকের দিনটা অনেক বেশি ভালো লাগছে তাদের কাছে। ম্যাগনিফিসেন্ট মৃদুল আমাদের সাথে আছেন, এমডি রবিন হাসান আছেন আমাদের সাথে, নেহাল ফারাবি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুস্তাসিম আরিফিন, এছাড়াও রিয়াদ আমার সাথে আছেন, ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আল শাহনেওয়াজ নয়ন, নাজমুল হক নওগাঁ থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি মারুফ হাসান বিশাল, এমডি ফাহিম আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন তাইমুন ইসলাম তন্ময়, এমডি তামজিদ ইসলাম আমাদের সাথে আছেন, মনিফা আক্তার মিথুন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আর যে জিস্তান, এছাড়াও এমডি জহুরুল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মেহেদি আমাদের সাথে আছেন, রিমন শেখ, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দিলরুবা দিশা আছেন আমাদের সাথে, এমডি শাহজাহান আছেন আমাদের সাথে, তারিক বিন আনোয়ার আছেন, এনসি জুনায়েদ আছেন আমাদের সাথে, মুস্তা বিন আশরাফ শাহিন, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কল্যাণ তরফদার হবে এটা, আব্দুস সামাদ সৌরভ আমাদের সাথে আছেন আরো অনেকে। আমাদের যে ফুতেফমের যে পেজটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সাথে জয়েন করেছেন এবং এই মুহূর্তে যারা এখানে আছেন তাদের মধ্যে আছেন জন ইশতিয়াক, এছাড়াও আছেন আমাদের সাথে তৌকির আহমদ, আছেন এমডি তাব্বির ইসলাম, রেইনমো আমাদের সাথে আছেন, রেজওয়ার রাহুয়া আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি খান রবিন, হৃদয় চৌধুরী আমাদের সাথে আছেন, মুজাহিদ কবির আমাদের সাথে আছেন, তুষার আমাদের সাথে আছেন, সজীব দত্ত আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আতাউর হোসেন সৌরভ, এছাড়াও রিয়াল রাজীব চৌধুরী আমাদের সাথে আছেন, রেইনমো আমাদের সাথে আছেন, আব্দুল কাদের জিলানি আমাদের সাথে আছেন, এমডি শফিকুল ইসলাম মাসুদ আমাদের সাথে আছেন, শরীফ শিকদার ইসলাম আমাদের সাথে আছেন, বা আমাদের সাথে আছেন বেখিয়াল স্টেশন, জীবন হাসান খোকন আমাদের সাথে আছেন কৃষ্ণচন্দ্র, ফয়সাল আহমেদ, রুমি ইসলাম, এমডি তালফি কিং জয় আমাদের সাথে আছেন, ফাহিম নূর নিশাত, এছাড়াও আছেন আর এস শিশির, এস এইচ শোভন আমাদের সাথে আছেন, এমডি আওলাদ হোসাইন, তৌফিকা বৃষ্টি আমাদের সাথে আছেন, রিয়াল রাজবীর চৌধুরী আমাদের সাথে আছেন আরো অনেকেই। আমরা চলে যাব আপনার ভাইয়ের কাছে, তার সেকেন্ড স্টোরিটা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসছি ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমার যে জেলা রাজবাড়ী জেলার ঘটনা। তো ঘটনাটি দিয়েছে আমাদের রাজবাড়ী ভৌতিক টিমের সদস্য সজীব। রাসেল ভাই, ঘটনাটি মানে যার সাথে ঘটেছিল তার নাতি, ওর নাম হচ্ছে নিরঞ্জন। জি। ওনারা পেশায় হচ্ছে আপনার ওই জেলের সম্প্রদায় আর কি, ওনারা মাছ ধরাটা ওনাদের এখনো প্রফেশন, ওনারা এই কাজটা এখনো করছেন আর কি। তো ওই নিরঞ্জনের দাদার সঙ্গে ঘটনাটির সময় 1980 সালের দিকে। তো তখন রাসেল ভাই আমাদের রাজবাড়ী জেলার পাশে যেই নদীটা, রাজবাড়ী জেলা তো পদ্মা নদী রাজবাড়ী এবং পাবনার মধ্যবর্তী যে নদীটা আর কি, পদ্মা নদী, এই পাশে পাবনা, এই পাশে রাজবাড়ী। জি। তো সাধারণত এই যে এখন যে সময়টা রাসেল ভাই, এই যে এই মুহূর্তে যেই সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা, এই শেষ দিকে এসে ওই যে আপনার শেষ দিকে এসে যে ইলিশ মাছের যে ডিম পাড়ার যে মৌসুমটা আছে আর কি, ঠিক এমন একটা মৌসুমের ঘটনা এখন শেয়ার করব আমি। তো দেখা যাচ্ছে ওই সময় জেলেদের ভিতরে মাছ ধরার একটা ইটা বেশি সৃষ্টি হয়, কারণ ওই সময় যেহেতু ওই সমুদ্র থেকে ইলিশ মাছগুলো ডিম পাড়ার জন্য চলে আসে স্বাদু পানিতে, তখন মাছও অনেক বড় বড় মাছ পাওয়া যায়। ওই সময় চাহিদাটাও মাছের বেশি থাকে আর কি বাজারে। নিরঞ্জনের যিনি দাদা ছিলেন, তো উনি বেশ শক্ত সমর্থ একজন মানুষ ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওনাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, যার কারণে যে মাছ যা পেত ওটা যদি আবার সকালবেলা এসে বিক্রি করার পরে দেখা যাচ্ছে সেটা ভাগাভাগি করতে হতো। দেখা যাচ্ছে অনেক কম টাকা হয়ে যেত, সংসার চালাতে কষ্ট হতো। যেহেতু ওনার শরীরে উনি খুব শক্ত সামর্থ্য লোক ছিলেন, উনি চেষ্টা করতেন একাই যেন উনি মাছ ধরতে পারেন। তাতে কি হতো, তাহলে হয়তো যতটুকু ধরলেন হয়তো ওটা বিক্রি করে একাই উনি ওই টাকাটা পেলে পরিবারের জন্য উনি বেশি করে খরচ করতে পারবেন। এই জন্য উনি চেষ্টা করতেন কষ্ট হলেও একাই যেন উনি মাছটা ধরেন। তো ওই সময়ে সবার ভিতরে একটা চিন্তা ছিল যে যত গভীরে নদীর গভীরে যে মাছ ধরতে পারবে, গভীর পানিতে, সে তত বড় বড় মাছ পাবে। কিন্তু সাধারণত এই সময়টাতে কিন্তু নদীর যে মোহনাগুলো বা এইগুলো একটু বেশ উত্তাল হয় আর কি। তো এই জন্য, আর ওই সময় তো অত বড় বড় নৌকা ছিল না,
সবাই মোটামুটি একটু ডিঙি নৌকার মতো করে নিয়ে মাছ ধরতো। এই জন্য তারা ওই বেশি ঢেউ যেখানে আছে ওখানে নৌকা নিয়ে যেত না। তো নর্মালি মানে যেখান থেকে সেফ জোন আর কি ওখান থেকে মাছ ধরার চেষ্টা করতো আর কি। এখন নিরঞ্জন যিনি দাদা ছিলেন উনি একদিন ওরা ওই যে পঞ্জিকার হিসাব টিসাব করে, মানে ওনারা হয়তো অনেক ধরনের হিসাব নিকাশ করেন আর কি। তো হিসাব নিকাশ করে চিন্তা করলেন আজকের দিনে পূর্ণিমার দিন, তো আজকে হয়তো একটু গভীর যদি জায়গায় যেতে পারি, বেশি গভীর জায়গায় তাহলে হয়তো মাছ আরো বেশি পাবো। মানে ওই চিন্তা করেন উনি। ওই চিন্তা করে বাসা থেকে বের হয়েছেন। বাসা থেকে বের হয়ে নৌকা নিয়ে যাচ্ছেন। এখন আশেপাশে রাসেল ভাই এখানে একটা বিষয় বলে রাখি, যারা মাছ ধরে মোটামুটি ওরা সবাই নিজেরা মিউচুয়াল করে নেয় যে তুমি এই পাশে ধরবা, আমি এই পাশে ধরবো, সে ওই পাশে ধরবে। মোটামুটি একটু জায়গা একটু এরিয়া করে নেয় যাতে করে মানে ঝামেলা না হয় আর কি। তো ওই দিন ওনার যেই জায়গাটাতে মাছ ধরার কথা, উনি ওই জায়গাতে মাছ না ধরে উনি নৌকা নিয়ে চলে যাচ্ছেন। তো যেহেতু ওই জায়গা ছেড়ে উনি চলে যাচ্ছেন, অন্যান্য মাঝিরা যারা অন্যান্য জেলে যারা আছে নৌকা নিয়ে ওখানে চলে আসে রাতের বেলা। তো তাদেরকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি কোথায় যাও? তখন বলে এই যাই একটু সামনের দিকে। বলে সামনে ওদিকে কোথায় যাও? ওদিকে তো গভীর নদী। বলে না একটু ঘুরে আসি, একটু কাজ আছে। তখন যেহেতু উনি যাচ্ছিলেন অন্যরা তাকে আর কোনো কিছু বলে নাই, তারা নিজেদের মতো মাছ ধরতেন আর কি। তো রাসেল ভাই উনি এইভাবে যেতে যেতে ওনার মনে হচ্ছে আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাই, ওনার কাছে এটা মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আরেকটু সামনে যাই। এরকম সামনে যেতে যেতে একদম মানে যে জায়গাটা সবচেয়ে বেশি উত্তাল ওইখানে উনি চলে আসতেন। না উনি বলছে এই জায়গা মনে হয় একটু গভীরতা বেশি, তো এইখানে আমি জাল ফেলি। তো ওনার যে ইলিশ মাছ ধরার যে জালটা, ওই জালটা উনি ফেলেন। ওনাদের যেই জাল ফেলার যে সিস্টেমটা, সেই সিস্টেমেটিক ওয়েতে উনি জাল ফেলেন। সাধারণত রাসেল ভাই মানে আমার কাছে যতটুকু বলেছে আর কি, যে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলার মোটামুটি 25 থেকে 30 মিনিট ওয়েট করতে হয়, তারপরে জাল আস্তে 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 উপর দিকে তোলে আর কি। তো উনি জাল ফেলার মিনিট 5 মধ্যে ওনার কাছে মনে হচ্ছিল জালে হয়তো বা বেশ কিছু মাছ আটকা পড়েছে। তো উনি জাল আস্তে আস্তে টেনে তোলা শুরু করছেন। সত্যি রাসেল ভাই বেশ স্বাভাবিক আকৃতির থেকে বেশ বড় বড় ইলিশ মাছ উনি পেয়েছেন, এবং দেখি যে অনেক ইলিশ মাছ উনি পেয়েছেন। তো উনি চিন্তা করলেন যে সেই ছোটবেলায় যখন বাপ দাদাদের সাথে মাছ ধরতে আসছি তখনই এরকম এত বড় বড় মাছ বা এতগুলো মাছ একসাথে পেয়েছিলাম। এত বছর এই প্রথম আমি পেলাম এতগুলো মাছ একসাথে। উনি খুব বেজায় খুশি মাছগুলো পেয়ে। তো উনি মাছগুলো আবার আস্তে আস্তে ওনার নৌকাতে তোলেন। আর নৌকাতে তোলার রাসেল ভাই সিস্টেম হলো ওই নৌকার যেই মানে পাটাতন আছে উপরে একটা, আমরা এটাকে কি বলি, ছই বলি আর কি স্থানীয় ভাষায়। তো ওইটার নিচে মাছগুলো রেখে দেয়, দিয়ে আবার ওটা ঢেকে দেয়। তো সাধারণত আমরা জানি যে ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ বাঁচে না। মানে যখনই পানি থেকে আপনি তুলবেন কিছু সময়ের মধ্যেই, অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ মারা যায়। তো উনি মাছগুলো রেখে দেন নিচে, দেখে যে মাছগুলো অল্প একটু সময় স্বাভাবিক নিয়মে যতটুকু একটু লাফালাফি করার কথা ওরকম একটু শব্দ শুনলেন নিচে, তারপর ঠান্ডা হয়ে গেল। তা বোঝেন যে ইলিশ মাছগুলো মারা গেছে। তো উনি আবার ওই জায়গাতে জাল ফেললেন। আর একটু লোভে পড়ে গেলেন যে আরেকটু জাল ফেলি দেখি কি অবস্থা, আরো কিছু মারতে, এতদিন পরে এরকম সুযোগ পেয়েছি। তো উনি আবার জাল ফেলেন। তো জাল ফেলার পর এইবার রাসেল ভাই 5-10 মিনিটের মধ্যে আর ওরকম উনি ফিল করতেছিলেন না যে কোনো মাছ আসে আর কি। তো আধা ঘন্টা হয়ে যায়, উনি কিছুই ফিল করেন না যে মাছ মানে পড়েছে কি পড়ে নাই। তো চিন্তা করে দেখি আরেকটু ওয়েট করি, কারণ একবার আসলে জাল তুলতেও অনেক সময় লাগে, আবার সেটা ফেলতেও অনেক সময় লাগে। এই জন্য চিন্তা করছি ঠিক আছে আরেকটু পরেই তুলি, যদি একটু আগে যেতে এতগুলো মাছ পেয়েছে আবার যদি পাই। এরকম উনি প্রায় 1 ঘন্টা ওয়েট করতেছে। হঠাৎ ওনার নৌকার যেখানে ইলিশ মাছগুলো রেখেছিলেন সেখানে হঠাৎ করে মাছগুলো মানে ঝাপাঝাপি দাপাদাপি শুরু হয়ে যায়, যে মাছ যেভাবে যদি লাফালাফি করে আর কি, তাজা মাছ যেভাবে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এতক্ষণ 1 ঘন্টা হয়ে গেল ইলিশ মাছগুলো তো কোনো শব্দ করেনি, ওখানে তো ইলিশ মাছই রেখেছে, অন্য কোনো মাছ তো ওখানে আসেনি। তো এই মাছগুলো মানে লাফালাফি করছে কেন? মাছগুলো তো মরে যাওয়ার কথা, এতক্ষণ তো জীবিত থাকার কথা না। তো উনি জাল ওইটা ওরকমই ছিল। তো জাল তখন উনি চিন্তা করে যাই দেখি তো মাছগুলো দেখে আসি। তখন ওনার কাছে যে হারিকেন ছিল, ওনার কাছে টর্চ ছিল না আর কি, হারিকেন ছিল। হারিকেনটা নিয়ে উনি ওই নৌকার ওই বাঁশের যে মাচালটা আর কি, ওটা উনি তোলার সাথে সাথে রাসেল ভাই উনি দেখেন যে উনি যে ইলিশ মাছগুলো ওখানে রেখেছিলেন, তো ওখানে একটা ইলিশ মাছও নাই, কিন্তু আমাদের যে কোনোই থেকে মানে হাতের মাথা পর্যন্ত, মানে কবজি সহ নখ এই কোনোই থেকে একদম হাতের নখ পর্যন্ত এরকম অনেকগুলো হাত ওখানে পড়ে আছে, এবং সেই সবগুলো হাত
মানে লাফালাফি করছে, ঠিক যেমন টিকটিকির লেজ কাটা পড়লে যেভাবে অস্থিরভাবে লাফাতে থাকে ওরকম হাতগুলো ওরকম লাফাচ্ছিল। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পান এবং সাথে সাথে ওই মাচালটা দিয়ে আবার ওই জায়গাটা লাগিয়ে দেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। কিন্তু রাসেল ভাই উনি তো সবার থেকে অনেক দূরে চলে আসছেন। উনি অনেক দূরে দেখছিলেন যে নৌকার বাতিগুলো দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু অত দূর কিন্তু মানুষের স্বাভাবিক আওয়াজ পৌঁছায় না। আর নদীতে তো বাতাসের একটা শব্দ থাকে, সেখানে ওই সব মানে ওনার আওয়াজটা সেখানে পৌঁছাচ্ছিল না। এজন্য অনেকক্ষণ চিন্তা করতে মানে মানে চিৎকার করছিলেন সাহায্যের জন্য। তো এরকম চিৎকার করতে করতে উনি নৌকার মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান। তো নদীর ওই পাশে যেহেতু পাবনা, তো দেখা যাচ্ছে যে সকালবেলা যখন ওইখানকার যারা মাঝিরা তারা যখন নৌকা নিয়ে বের হয়েছে তখন দেখে যে এরকম একটা নৌকা দূরে দেখা যায়। তখন ওনারা মনে করছে এমনিতেই হয়তো বা নৌকা আসছে, কিন্তু ওনারা যখন কাছে যাচ্ছে দেখে একটা লোক পড়ে আছে। তখন ওনারা ওটার কাছে যান, কাছে যাওয়ার পরে দেখে যে উনি ওইভাবে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তো যেহেতু রাসেল ভাই ওই জালের সাথে ওনার নৌকাটা বাঁধা ছিল, এই কারণে নৌকাটা ওই স্রোতের টানে বেশি দূর যায় নাই আর কি, ওইটা কিনারে চলে আসছিল। ওনার সৌভাগ্য, উনি তো ভাগ্যবান ছিলেন, এই জন্য মাঝ নদীতে বা অন্য নৌকাটা না ডুবে মানে একদম কিনারে চলে গেছিল, যার কারণে কিছু লোক কর্তৃক মানে ওনার উদ্ধার হন আর কি উনি। তো ওনাকে সেবা শুশ্রূষা করে তারা সুস্থ করেন, তারপর তার আত্মীয় স্বজনদের কাছে খবর দেন, আত্মীয় স্বজনরা এসে তাকে নিয়ে যায় বাসায়। তো রাসেল ভাই ঘটনা কিন্তু এখানেই শেষ না। তো আত্মীয় স্বজনদের কাছে উনি নিকট আত্মীয় স্বজনদের কাছে বলেন যে এই এই ঘটনা ঘটেছে। কিন্তু আসলে হয় কি রাসেল ভাই, যে আমরা একটা কথা বললে কিন্তু আশেপাশে কিন্তু সেটা আরো ভিন্ন মাত্রায় অনেক সময় সেটা প্রকাশিত হয়ে যায়। উনি যে ভয় পেয়েছেন এটা আসলে উনি কাউকে বলেন নাই, কারণ উনি বেশ শক্ত সামর্থ্য লোক। তো উনি ভয় পেয়েছেন এটা বললে এবার এলাকার তার অন্য মাঝিরা বা অন্য লোকেরা তাকে একটু হাসি তামাশা করবে, এজন্য বলেন নাই। কিন্তু ওই যে মাছ পেয়েছিলেন বড় বড়, এই কথাগুলো তো আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন। এই কথাটাই চাউর হয়ে যায় যে মাঝ নদীতে এরকম বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। তখন আসলে জেলেরা কিন্তু এই যখনই এই খবরটা শোনে, জেলেরা চেষ্টা করতেছিল উনি ঠিক যেখানে গিয়েছিলেন ওই রকম কাছাকাছি জায়গায় মাছ ধরতে, যেখানে স্রোত বেশি পদ্মার ওই জায়গাটাতে ধামাপাড়ার কাছে, এটা রাজবাড়ী ধামাপাড়া এলাকার কাছে ঘটনা আর কি, ওইখানে যাওয়ার জন্য ওনারা চেষ্টা করছিলেন। তো তখনই রাসেল ভাই বাধে হলো বিপত্তি। তখন এই যে ঠিক ইলিশ মাছ দেখা যাচ্ছে, ইলিশ মাছ ধরা পড়েছে, কিন্তু ওনার সাথে ঠিক যেই ঘটনাগুলো ঘটেছিল একই ঘটনা তাদের সাথেও ঘটতে থাকে। শুধু তাই না, উনি তো জানে বেঁচে গেছিলেন। দেখা গেছে যে হঠাৎ করে ওই নদীর অনেক গভীর, অথচ জাল আটকে গেছে, মনে হচ্ছে জাল যেন কোথায় আটকে গেছে। তখন সে জালটা তো ছোটানোর দরকার, তখন যেই ডুব দিয়েছে নিচে সে আর ফেরত আসেনি। মানে অদ্ভুত ব্যাপার, তাওই যায় নাই তাকে আর। তো যখন এইভাবে কয়েকজন মানে জেলের মৃত্যু হয় বা হারিয়ে যায়, তখন আর কি তাদের কাছে সন্দেহ লাগে। তখন ওই মাঝিরা, ওই জেলেরা যে তাকে জিজ্ঞেস করে সত্যি করে বলো তো কি হয়েছে, আমরা তো ওখানে গেছি, যেরকম অমুকে হারাই গেছে, তাকে খুঁজে পাচ্ছি না, নদীর এত গভীর তো জাল আটকে যাওয়ার কথা না, তারপরে এরকম হাত পাওয়া যাচ্ছে, আমরা ভয় পাচ্ছি, ঘটনা কি? তখন উনি বলে যে আমার সাথে তো একই ঘটনা ঘটেছিল, কিন্তু আমি সবাই হাসি তামাশা করবে এই জন্য আমি তো কাউকে বলি নাই। তখন যারা স্থানীয় কোনো আলেমদের সাথে পরামর্শ করেন যে এটা আসলে এরকম কেন হলো, তখন একজন এই বিষয়ে যিনি ভালো জানেন, তখন উনি বললেন যে অনেক সময় দুষ্ট জিনেরা নদীর কিছু কিছু স্থানে তারা আশ্রয় স্থাপন করে, মানে ঘাঁটি গাড়ে আর কি। তখন ওই জায়গাতে যদি কেউ যায়, তখন তারা চায় না যে এই সমস্ত জায়গায় লোকজন আসুক, তখন তারা এটা অপছন্দ করে। জি। তো প্রথমে একজন কেউ ভয় দেখিয়েছে, জানে মানে নাই, কিন্তু তোমরা যখন পরবর্তীতে গেছো তখন ওরা কিন্তু এটা করতে পারেনি, বরদাস্ত করতে পারেনি, এই জন্য তারা এই কাজটা করেছে, তোমরা ওখানে কেউ যেও না। এরপর থেকে রাসেল ভাই বহু বছর ওই জায়গা দিয়ে কেউ মাছ ধরতো না, সবাই ওটাকে স্থানীয় ভাষায় মানে আমাদের লোকাল এসে এটাকে কুম বলে, কুম, মানে কুম বলতে যেটা যেখানে এতটা গভীরতা এবং ওখানে মানে সব সময় পানি থাকে, প্লাস ওইখানে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে। তো দীর্ঘ অনেক বছর তারপর এখন রাসেল ভাই ওখানে তো এখন চর অঞ্চল হয়ে গেছে, সে 1980 সালের কথা, ওখানে চরটর পড়ে গেছে, এখন ওরকম কিছু নাই ওইখানে। কিন্তু ওই নিরঞ্জনের দাদা 1998 সালে মারা গেছেন, অনেকদিন জীবিত ছিলেন উনি। তো ওনার এই মাছ ধরার ঘটনাটাই রাসেল ভাই মানে আমি পেয়েছি বৌতিস টিমের কাছ থেকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। এস কে ঘোষ আমাদের সাথে আছেন,
আলিফ অ্যান্ড আপনার ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। লস অফ লাভ তিনি জানিয়েছেন। এমডি শাকিরুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন দীপাক, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি নিশ্চুপ, নয়ন সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। জি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আমার স্টোরি। আমার নাম মোহাম্মদ কায়সার আহমেদ সানি, আমার হোম ডিস্ট্রিক্ট খাগড়াছড়ি। জি। আমি বাড়িদারা থেকে এসেছি। ঘটনা। আমি সরাসরি ঘটনাতে চলে যাই। আমার দাহিতিতে আমার হোম ডিস্ট্রিক্ট খাগড়াছড়িতে, তো ওটা পার্বত্য অঞ্চল, তো একটু প্যারানর্মাল অঞ্চল একটু বেশি দেখা যায়। তো আমি আমার হোস্টেল লাইফ থেকে যেটা ধারণা পাইছি আমি সেটাই বলার চেষ্টা করতেছি। আমি যেই কলেজে পড়তাম ওই কলেজের নাম হচ্ছে রামগড় বাপ ডিগ্রি কলেজ। তো ওই জায়গায় আগেই কিছু ঘটনা ঘটতো। তো আমি প্রথম যখন জয়েন করি তখন কিছুই জানতাম না। 3-4 মাস হয়ে যায় আমি ওই কলেজে ভর্তি হই, হোস্টেলে উঠি। তো একদিন একটা প্রবলেম হয় যে দেখা যাচ্ছে যে দুটো বিড়াল খুবই ঝগড়া করতেছে। ঝগড়া করার পরে একটা বিড়াল দৌড়ে আমাদের বাদ মানে ছাত্রাবাসের দিকে আসতেছিল অনেক গতিতে। তো আমাদের ছাত্রাবাসে আসার জন্য অনেকটা রাস্তা অতিক্রম করা লাগে। তো রাস্তার ভিতরে যে বিদ্যুতের খুঁটিগুলো আছে, তো বিড়ালটা যতটা বিদ্যুতের খুঁটি অতিক্রম করতেছে ঠিক ততটা লাইটই বন্ধ হয়ে যাচ্ছে। মানে পরপর যতটা খুঁটি পার হচ্ছে ততটা লাইটই বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক এক সময় যখন আমাদের ছাত্রাবাসে বরাবর আসলো দেখলাম যে পুরো ছাত্রাবাসে সবগুলো লাইটই অফ হয়ে যায়। বাট কলেজে কারেন্ট আছে, লাইট জ্বলতেছে, কিন্তু আমার ছাত্রাবাসের লাইট সব অফ। সবাই ভয় পেয়ে যায়, চেঁচামেচি করে, আর অনেকে এমনি সেন্সলেস হয়ে যায়। তারপর প্রথম কারণ হলো যে একদম বিড়ালটা আমার পাশে দিয়ে যায়। তো পাশে দিয়ে আমি প্রচুর ভয় পাই, ভয় পেয়ে চিল্লান দিয়ে আসলে আমার অজ্ঞান হয়ে যাই। জি। তারপর থেকেই আসলে ভাই প্রবলেমটা তারপরেই 2 দিন করেই শুরু হয়। আসলে ভাই এটা ছিল আমাবস্যার রাত। আর যেটা আমি বলে রাখতে চাচ্ছি যে আমাদের কলেজের সিস্টেমটা ছিল ছাত্রাবাস ছিল, ওটা পুরাতন কলেজ ছিল। ওই কলেজটা পরবর্তীতে ছাত্রাবাস করা হয়, মানে হোস্টেল করা ছেলেদের। তো ওই জায়গায় প্রথমত আমি বলে রাখতেছি যে এদের কক্ষ সিস্টেম ছিল, যে এই প্রথম 8টা কক্ষে 2-3টে ওয়াশরুম, তা আলাদা, মানে রুম থেকে বার হয়ে আলাদা একটু আউটসাইডে থাকে। তো ওয়াশরুম ওই দিকে একটু আউটসাইডে, তো ডাইনিংটাও আলাদা। তো এইরকম অবস্থা যে একদিন আমি রাতের প্রায় 9টা, 9:30 বা 10টা প্লাস এরকম হবে, আমরা সবাই খানাদানি খেয়ে, ওই জায়গায় গ্রাম অঞ্চল তাড়াতাড়ি খেয়ে ফেলি। তো খানাদানি খেয়ে আমরা পড়তে বসতেছি, মানে যার যার মতো পড়তেছি। পড়ার সময় তো আমার কাছে কেমন একটা অনুভূতি লাগতেছে যে রুমটা হঠাৎ ঠান্ডা, অথবা মানে খুব ভয়ানক কিছু লাগতেছিল। মানে লাইট জ্বলতেছে, তার সাথে আমাদের কেমন জানি লাগতেছিল, একটু নার্ভাস লাগতেছে। তো আমার পার্শ্ববর্তী যে আমার রুমমেট আছে, আমি ওর দিকে ঘুরি দেখতেছি যে অবাক বিষয়, যে আমি ওর দিকে দেখেই আমি অবাক হয়ে গেলাম যে মানে আমি এটা দেখার জন্য একদমই রেডি ছিলাম না যে এমন কিছু দেখবো। রাসেল ভাই সবচেয়ে ভয়ানক ওই জিনিসটা লাগছে যে আমি যখন ওর দিকে ঘুরলাম, মানে আমি ওকে ডাকবো, মানে এরকম শক্তি পাচ্ছি না আমি যে ওরে ডাকবো, যে ডেকে বলবো যে দুধ এদিকে ঘুর। আমি ওর দিকে দেখতেছি যে ওর মানে শরীরটা আছে কিন্তু মাথাটা নাই। ও করতেছে বাট ওর মাথাটা আপনি নিজের চোখে দেখেছেন? আমি কিন্তু আপনাকে অনেকবার জিজ্ঞেস করছি অফ এয়ারে, এখন আবারও জিজ্ঞেস করছি, আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আর আসলে আমি নিজের চোখে দেখছি। ওর ও আছে কিন্তু মাথায় দেখা যাচ্ছে না। আর ও যে একটা মোটিভেশন বসেছিল, আসলে সাধারণ সেরকম মোটিভেশন কখনো বসতে পারে না, জাস্ট ইমেজিং, মানে বসাটা অন্যরকম স্টাইলের ছিল। ধরেন অনেক সময় আমরা যে 3D মুভিগুলোতে দেখি যে মানে প্যারানর্মালে যে বসে চলে, মানে ওদের যেটা মোড থাকে ঠিক সেম ওইরকম ভাবে। আর ও পরের টেবিলের দিকে তাকাইছিল। তো আমি ওই প্রথম একটা ডাক দিয়েছি শুনে নাই, 2টা ডাক দিয়েছি শুনে নাই, বাট 3টা ডাক আমি মানে অনেক জোরে চিল্লান দিয়ে আমি সেন্সলেস হয়ে গেছি। আসলে তারপর থেকে তো আমি ঘটনা বলতে পারি না, আসলে সেন্সলেস হয়ে আমার হাসপাতালে নেওয়া হয়েছে। তারপর আমার ফ্রেন্ড থেকে কারেক্ট করছি গল্পটা। তো ওর নাম হচ্ছে আরিফ, ও আমার খুব ভালো ফ্রেন্ড। ও আমাকে সব পুরো ঘটনা বললো যে আমি নাকি সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমার একটু পরেই হুঁশ আসে, পানি দেওয়ার পরে হুঁশ আসে। তারপরে দেখি যে আমি অনেক জোরে লাফালাফি করতেছি, চিল্লাচিল্লি করতেছি, মানে আমাকে কেউ ধরে রাখতে পারতেছে না। 2-3 জন ধরে চেষ্টা করতেছে, মানে সিনিয়র ভাই ছিল, ওরা আমাকে ধরে রাখার চেষ্টা করছে, আমার ধরতেই পারতেছে না। 8-9 জনকে, মানে 8-9 জন আমার সাথে পারতেছে না, মানে আমার খুবই শক্তি চলে আসছে। আর তখন আমি একটু মানে চিকন চাকন ছিলাম, বাট ওরা অনেক শক্তিশালী ছিল, ওরা আমার সাথে পারতেছে না। তো
তো এই অবস্থা দেখে মানে অনেকে ভয় পেয়ে যায়, তবুও বড় ভাইরা বলে যে না এরকম তো রাখা যাবে না, মানে হসপিটাল নিয়ে যাওয়াটা খুবই ইমার্জেন্সি। তো ওই জায়গায় সময় মিললে আমার হসপিটাল নিয়ে যায়। তো আমাদের হসপিটালটা ছিল কলেজ থেকে একটু দূরে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, আমাদের কলেজটা ছিল ভুতুয়ে, মানে ধরেন গাছপালা ছিল কলেজে, এরিয়াটা বিশাল বড় ছিল আসলে। মানে এত বড় এরিয়ার কলেজ আমার লাইফে আমি কখনো দেখি নাই। বিশাল বড় কলেজ ছিল, তার ভিতরে টিচারদের আলাদা ছিল, প্লট ছিল, টিচার আলাদা থাকতো, স্টুডেন্ট আলাদা থাকতো। তো আমাদের সামনে দিয়ে, মানে আমাদের ছাত্রাবাসের সামনে দিয়ে রোডটা ছিল। তো আমাদের ছাত্রাবাসের ঠিক সামনে ছিল একটা পুকুর। পুকুরটা মোটামুটি বড়, চারপাশে গাছপালা ছিল। আর যেই পাড়টা ছিল, মানে আমরা যেটা ঘাট বলি আমাদের ভাষায়, ওটা ছিল মানে দিনের বেলায় কেমন জানি একটু অন্যরকম লাগতো, মানে ভয় ভয় কাজ করতো ওটার সামনে গেলে। স্যার ওইটার সামনে একটা দোতলা বিল্ডিং আছে, মানে অনেক পুরনো, বাট ওইটাতে কেউই থাকে না। ওইটা হচ্ছে রামগড় বাপটিকি কলেজ। মানে এখন থাকে কিনা জানি না, আমরা যখন ছিলাম তখন কেউই থাকতো না। তো আমরা জানার চেষ্টা করিনি যে কেন কেউ থাকে না। তো ভাই আমি যে জায়গায় ছিলাম, যে আমার হাসপাতাল নিয়ে যাচ্ছিল, তো কলেজের গেট অফ, আর যে আমাদের কলেজের দারোয়ান থাকে উনি নাই, কেউ কলেজের গেটটা খুলতে পারতেছিল না। তো আমার ফ্রেন্ডটা যেরকম বললো যে আমাকে রুম থেকে যখন বার করতেছিল, তখন মানে আমি এতটা ওজন ছিলাম যে, মানে নর্মালি একটা মানুষ এত ওজন থাকে না যে আমাকে নিতে পারে না। 2-3 জন আমাকে অনেক কষ্ট করে নিয়েছে, কিন্তু গেট বন্ধ নিতে পারতেছে না। তো দেওয়াল ওপারে, মানে দেওয়ালটা, মানে যেটা 5 ফিট বা 4 ফিটে যেটা ওয়াল থেকে রাসেল ভাই, ওই ওয়ালটা ওভারটেক করে আমার ওই পাশে নেওয়া হয়। নেওয়ার পরে তো কোনো রাস্তায় ওই সব গ্রাম, এতটা একটা উপজেলায়, মানে গ্রাম অঞ্চল হিলটেক, তো ওই যে রাত্রে আরো গাড়ি চলে না। তো একজন যে ফোন দিয়ে আনা হইতো অটো, তো ওর মানে আমি বলে রাখি যে অটোটা একদম নতুন ছিল আর ফুল চার্জ ছিল অটোতে, মানে একদম ফুল চার্জ, আমরা মূল ঘটনাটা শুনে হ্যাঁ যে একদম ফুল চার্জ দিল। তো আমাকে যখন অটোতে তুলতে আসলে ভাই, তখন মানে অটোটা, মানে যে বললো যে অটোটা প্রচুর ওজন হয়ে গেছে, মানে ধরেন একটা অটো যতটুকু ধারণ ক্ষমতা আছে তারও বেশি, যে এটা অটো ওয়েট নিতে পারতেছে না, চলতেছে না। এটা কি আপনাকে অটো যিনি চালাচ্ছেন তিনি বলেছেন? হ্যাঁ তিনি বলছেন, আমার ফ্রেন্ড আমাদের পরে জানাচ্ছে। আমি তো তখন কিছু বলতে পারতেছি না কি করছি, বা মানে আমি বলতে পারি না যে কি সময়, এটা আমার ফ্রেন্ড কালেক্ট করে দিছে আমাকে যে তোর সাথে এটা ঘটছিল। তো আমার ফ্রেন্ড বলবো যে তোর কয়েকদিন নামা যে অটো চলতেছে না। তো আমি আমার দুটো ফ্রেন্ড আমাকে ধরে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু অটোটা চলছিল খুব আস্তে। তো অটোওয়ালা ভাই বললো যে যে এত স্লো চলতেছে কেন। তো আমার হসপিটাল নিয়ে যায়। হসপিটাল নিয়ে যাওয়ার পরে সবচেয়ে রহস্যময় ঘটনা ওই হসপিটালে ঘটছে, যে আমাকে যখন হসপিটাল নিয়ে গেল, তখন আমার ফ্রেন্ডরা বললো যে অন্য সময় দেখুন হসপিটাল যেমন হয়, তুই যাওয়া হসপিটাল ঠিক তার ডিফেন্স, অনেক ঠান্ডা নিরবতি এরকম হয়ে যায়। তখন তোর হসপিটালে, তারপরে কি হয়েছিল? হসপিটালে কি হয়েছিল? হসপিটালে হচ্ছে আমার যখন নেওয়া হয়, যে ডাক্তার, আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, ফালাফালি করতেছি যে আমার ইঞ্জেকশন দিবে। তো ডাক্তার নিয়ে আসছে, ডাক্তাররা মানে ইঞ্জেকশন দিতে ওরা রাজি না, মানে ওরা পারতেছে না যে আমাকে ধরবে, যেরকম করবে। তো একজন ওই জায়গায় একটা মানে হুজুর, মানে ইমাম সাহেবের, মানে উনিও অসুস্থ। তো ওনার বউ ছিল, ওনার বউ দেখে মানে বিষয়টা বুঝতে পারছে যে এই জায়গায় কোনো প্রবলেম বা প্যারানর্মাল কিছু। তো উনি আসছে আগায়, আসার পরে আচ্ছা ভাই ওই জায়গায় আমাকে মানে যেরকম বললো যে আমার কাছে যখন আসছে ওই মহিলাটা, তখন আমি ওর দিকে এমন একটা ভাবে তাকাইছিলাম যে, এগুলো সবই তো আপনার বন্ধুরা বলেছে। হসপিটালে যাওয়ার পরে ওই মহিলার পরে তারপর আপনার সাথে কি হয়েছিল আসলে? কি যে আমার সাথে হয়েছিল বলতে, আমি তো তখন বলতে পারতাম তো, আমি তো কি করছি সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমার ফ্রেন্ডরা বলতে যে আমি কি করছিলাম ওই সময়। ওখান থেকে কি আপনি বের হয়ে আসছিলেন সুস্থ হয়ে হ্যাঁ, হসপিটাল থেকে? কিভাবে সুস্থ হয়েছিলেন? সুস্থ হয়েছে বাস ট্রিটমেন্ট নিয়ে? ট্রিটমেন্ট দিয়ে, মানে বলতে পারি না যে রাত্রে যে ঘটনা ঘটছে, যে আপনি কি হসপিটালে স্টে করেছেন? মানে আপনার কথা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে না বলে আমি জিজ্ঞেস করছি। আপনি কি হসপিটালে ওই দিন রাতে ছিলেন? হ্যাঁ ওই দিন রাতে পুরোটা হসপিটাল র্যাপিড ট্রিটমেন্ট নিয়েছেন এবং ট্রিটমেন্ট নিয়ে পরের দিন সুস্থ হয়ে বাসায় ফিরে যান। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এইখানে আমি দেখতে পাচ্ছি আমাদের একটা অডিও ক্লিপ রয়েছে, এবং আজকে যেহেতু প্যারিও 13, এই অডিও ক্লিপটার লেন্থ হচ্ছে 13 মিনিট। মানে খুবই আশ্চর্যজনকভাবে আমরা সেটা শুনবো এবং আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। চলুন শুনে আসি। স্টেডিয়াম রিপোর্ট করে ফ্যাম অ্যান্ড রিপোর্টে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি বাংলাদেশ থেকে বলছি। ডিরেক্টলি আমার ঘটনায় জাম্প করি। এটা অ্যারাউন্ড 2013-এর ঘটনা, which I think 2014 মিডল পর্যন্ত জিনিসটা চলেছে। তো
2013-এ আমি ভূতের গান শুনতাম। ম্যাম আমার আম্মু আমার সাথে শুনতো বিকজ একটা এপিসোড আম্মুকে শোনানোর পরে সে started liking the show. তো আম্মু আমাকে নিয়ে আমরা দুজন একসাথে শুনতাম। তো প্রতি রাতে এরকমের শোনার পরে আমি আমার রুমে গিয়ে আর ঘুমাতাম না। আমার আব্বু আমার রুমে ঘুমাতো, আমি আর আম্মু একসাথে ঘুমাতাম। তো at first আমি যেটা দেখতে it was like আমার পড়ার যে রুম মানে আমার যে বেডরুম সেখানে দিন হোক বা রাত হোক I could see some shadows গুলো হাত থাকতো লাইক ফুল শ্যাডোজ থাকতো না, কোন একটা মানুষেরও অবয়ব এটাকে বলা যাবে না, ইট ওয়াজ সামথিং কাইন্ড অফ ডিফারেন্ট লাইক টুপি পরা কেউ অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য নর্মাল টুপি, ইট ওয়াজ কাইন্ড অফ একটু বোরকা টাইপের ড্রেস বাট ওটার সাথে হচ্ছে টুপিটা দ্যাট লাইক হুডি, বাট আমি কখনো মুখ দেখি নাই। অ্যান্ড দ্য থিং ওয়াজ ফার্স্টে যখন শ্যাডো দেখতাম তো আমাদের বাসার পিছনে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো ব্যালকনি থেকে আই ইউজ টু থিঙ্ক দ্যাট আচ্ছা ঠিক আছে মেবি শ্যাডোগুলো হচ্ছে লেবারটা কাজ করছে পিছনে, তো মেবি ওগুলো এই শ্যাডো। তো আমি নিয়ে বেশি ভাবতাম না। রাতে আমাকে অনেক রাত পর্যন্ত পড়তে হতো। তো আমার যে বাথরুম সামটাইমস আমি আওয়াজ পেতাম যে লাইক প্রপারলি পানি পড়ছে তো পড়ছে অ্যান্ড দেন যখন আমি যাই কিছু নাই, একদম সব চোখ সব ঠিক। পাশাপাশি আমি দরজা খুলেও রাখতাম, তো আওয়াজটা বেশি ভালোভাবে শোনা যেত, বাট দ্য থিং ইজ আবার গিয়ে চেক করলো রেভার নাথিং, মানে বেসিনটাও শুকনো থাকতো। দেন যখন ফ্রেশ হতে যেতাম বাথরুমে ইট ওয়াজ টাওয়েল থাকতো, আবার এক্স্যাক্টলি সামনেই টাওয়েলটা থাকতো, তো টাওয়েলটা জাস্ট ও স্ট্যান্ড থেকে পড়ে যেত। মোস্ট অফ দ্য টাইম জিনিসটা হতো টাওয়েলটা স্ট্যান্ড থেকে নিজে পড়ে যেত। সো আমি ভাবতাম কি আমি মেবি টাওয়েলটা মধ্যে রাখি তারপর পড়ে গেছে। আমি কয়েক রাত আগে ঠিক করে রাখতাম টাওয়েলটা, যে ঠিক করে রাখি পরে দেখি কি হয়। তো আমি একদম ঠিকঠাক মতো রেখে দিতাম, বস আমি জাস্ট এন্টার করবো ব্যাটারি আবার সামনে পড়তো, তো এট এ টাইম ওটা পড়ে যেত, সেটা আমি যতই ঠিক করে রাখি না কেন আপনি ওটা পড়ে যেত। তারপরে আমার কাছে কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন ছিল না, তো আমি অতটা গুরুত্ব দিইনি। আর একটা জিনিস যেটা দেখতাম সেটা হচ্ছে আমি টোটালটা এটা হ্যালুসিনেশনই ফিল। আমি টোটাল বসতাম, আমার টেবিল থেকে ডানে হচ্ছে আমার রুমের মেইন ডোরটা, তো আমি তাই নোটিস করতাম যে কিছু একটা বাথরুম থেকে আমার রুমের বাহিরে দৌড়ে যাচ্ছে। আমি ঘাড় ঘুরোতে just vanished like মিনি সেকেন্ডের মধ্যে ঠিক vanished, and কি সেটা আমি বুঝতে পারতাম না, বাট আই কুড সি দ্য লাইক স্ট্রাকচার বোঝা যেত কিছু একটা থিং লাইক হুডি টাইপের হুডি টাইপের টুপি অ্যান্ড বোরকা টাইপের ড্রেস অ্যান্ড দ্যাট টোটালি। তো ওটা পা দেখা যেত না, হাত তো কিছুই থাকতো না। অ্যান্ড যদি বাই চান্স লাইক ইট ডাজন্ট টেক আ লং টাইম টু সি দ্য ফেস, আমি যদি বাই চান্স দেখেও যেতাম কিছু একটা ফেস তো বোঝাই যেত না, ইট ইজ টোটালি ডার্ক অ্যান্ড পার দ্য হুড। আমি কখনো চেহারাই দেখতে পারিনি তার, অ্যান্ড এত ফাস্ট হতো সব কিছু। আই ইউজ টু থিঙ্ক দ্যাট ওকে হ্যালুসিনেশন, আমি অতটা গুরুত্ব দিতাম না, ওকে লেট দিম একটা। বাট ওয়ান আমার একটা কালিন আমার সাথে এসে ঘুমায়, সো যেহেতু কাজিন এই বেশি দরকার পড়বে আমার বেডে, আমি যেভাবে ঘুমোই সেভাবে না আমি সোজা ঘুমাই, তো আমি সোজা না ঘুমিয়ে আমরা এটাকে কি বলে আড়াআড়ি ঘুমিয়েছি। দ্যাট ডে আমার কাজিন রাত্রিবেলা হঠাৎ করে টেকিং আপ প্রিপারেশন টু স্লিপ, এক্স্যাক্টলি ওই টাইমে আমার কাজিন আমাকে বলছে যে আমার নাম ধরে ডাকলো, মানে উনি কোনো কথা নাই ব্যাখ্যা নাই, just আমার নাম ধরে ডাকলো। আর আমি কি দেন ও বললো যে কিছু না, আয়াতে গেইং বললো যে কিছু না, বললো যে ঘুমায় যাও। ওই রাতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম and we really talk about that later. ও সকালবেলা ঘুম থেকে তারপর she told me that I got something like that, তো ও আমাকে স্ট্রাকচার জাস্ট করলো অ্যান্ড হরিবলি যেটা আমি হ্যালুসিনেশন মনে করে সবসময় এড়িয়ে গিয়ে I keep the same thing, she thought just the same thing গেল। উইদাউট এনি ডিলে আমরা আমাদের পেরেন্টসকে জানাই দ্যাট উই গট দিস। দেন আই ডোন্ট নো কি হয়েছে এরপর আমার মা আমার
মামার সাথে এই জিনিসটা নিয়ে কনসাল্ট করে অ্যান্ড দেন আমাকে বলেনি যে what was that actually, আমাকে উনি কিছু বলেনি what was that, তো আমি জিজ্ঞেস করার পর আমাকে বলেন স্যার দাদা ওকে এটা তো বলবি না জানা কথা বিকজ দে আর ভেরি হিডিয়াস অ্যাবাউট ইট। দেন আমার নানু বাড়ি যেতে হয়, তো ওখানে কিছু what was that সরিষার তেল দেওয়া ছিল আর একটা জায়গায় আমাকে নিয়ে যায়, একটা বাসা ছিল ওখানে আমাকে নিয়ে যায় অ্যান্ড জিজ্ঞেস করে যে কি দেখেছো তুমি বা কি ছিল সেটা, পর আমাকে আম্মু বলে যে বলবা না কি দেখছো, তুমি যদি বলবা যে রাতে আমি ভয় পাবো, আমি সেটাই বলছি। অ্যান্ড ওনারা আমাকে সরিষার তেল দিয়েছিল এক বোতল অ্যান্ড 2টা তাবিজ, একটা গলায় পড়তে হবে আর একটা হাতে পড়তে হবে, তো I did accordingly that. এটা 2014 পেটের story, like এগুলো চলছে। So after that আমি আর কিছু দেখিনি, ইয়েস আমি আর কিছু দেখিনি। তো লেটার আই লার্ন দ্যাট আমাদের ঘরও বন্ধক দেওয়া হয়েছিল, যার কারণে কিছু এন্টার করে সামথিং কাইন্ড অফ দ্যাট এরকমের কোনো পসিবিলিটি ছিল না। তো জাস্ট আই লাইক ওকে কুল, বাট তাবিজটা নাকি খুঁটে না করা হয়েছিল বিকজ তাবিজটা কথা বলা হয়েছিল যে এটা যখন কাজ শেষ হয়ে যাবে এটা নিজে নিজেই খুলে পড়ে যাবে। সো it totally took 2 years to fall from my body. I don't know where it fell. It just fell, but totally took 2 years. এই 2 years এর সোপা অনেক ঢিলা হয়েছিল, লাইক I got hurt, but তাবিজ আমার শরীর থেকে কখনো আলাদা হয়নি। And exactly, I don't know, after 2 years something happened and then suddenly আমি আমার তাবিজ দুটোর একটাও খুঁজে পাচ্ছি না। এই গেল একটা স্টোরি। দেন এটার মেইন যে ইয়েটা ছিল সেটা আমি পরে জানতে পারি, বাট হোয়াট আই স I think 2016, no I'm sorry 2017 অনুষ্কা শর্মার একটা মুভি বের হয়েছিল that was related to some kind of a strong gene. So I just thought that actually later I learned about that our parents জানতো but they didn't disclose it to me, and I found the exactly same thing, like I still can't believe that আমার সাথে এত বড় কিছু একটা ছিল and এত strong এত powerful কিছু একটা ছিল, but I never could realize. One more thing I'd like to say that যখনই আমি শ্যাডোটা অফেন দেখতাম না, আমি সেটা অ্যাক্টিভিটিগুলো অফেন হতো বাট শ্যাডোটা আমি কম দেখতাম, লাইক নট অলওয়েজ, বাট আই ইউজ টু সি ইট সামটাইম। যখনই আমি দেখতাম আইদার আমার রেজাল্ট ড্রপ করতো অথবা আমার লাইফে কোনো পার্সোনাল প্রবলেম হতো অথবা এনিথিং, লাইক কোনো না কোনো একটা প্রবলেম আমার লাইফে হবে, whenever I used to see that, like আমি এটা বুঝতে পারতাম and whenever I used to see that shadow I used to think oh god কালকে তাহলে আমার সাথে কিছু একটা খারাপ হবে, but everything then changed and সব কিছু ঠিক হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। So till now I didn't find anything like that. এটা ছিল আমার একটা স্টোরি। Another story I'd like to say that I have a lot of story actually, তো একটু করে বলছি কিছু। আমাদের একটা কাদের মেয়ে ছিল, ছোট মানুষ ছিল, she was very cute, but ওর বাবা ছিল না। He died, I don't know how he died, but he died somehow. মেয়েটা খুব ছোট ছিল and cute ছিল, like she was around 15 or 6 I think, but she was very cute. তো ওর সাথে কিছু একটা থাকবে এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দ্যাট কিছু থাকবে, ও আমাদেরকে কাউকে বলেন। তো later we found out that yeah she is somehow possessed and that is not harmful whatever it is with her. আমরা ওর অ্যাক্টিভিটিস বুঝতে পারছি অ্যান্ড লিটারালি ও যে কিছু কাজ করতো ও জানতো না যে ওগুলা করতে, ওর মানে ও মাকায় থাকতো যেগুলো। তো আমি আর ওর সাথে একটু বেশি রুড হয়ে গিয়েছিল, লাইক ওকে কিছুর জন্য বকা দিয়ে দিয়েছিলাম। আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি হোয়াট বেকার বকা, আমিও অনেক ছোট। তো কি হতো এক্স্যাক্টলি আমরা যে বাসায় থাকতাম এটা হচ্ছে, তো আগে আমি স্টোরি বললাম সেটা হচ্ছে অন্য একটা বাসা আর আমি একটা হচ্ছে আরেকটা বাসা। ওর বাসায় এরকম আরো অনেক অ্যাক্টিভিটি, নট অনলি মি আমার তারই প্রত্যেকটা মেম্বার আরো অনেক অ্যাক্টিভিটিস দেখেছে অ্যান্ড ওই বাসার কিছু স্টোরি লাগছে, সো আমি একদিন বলবো। তো ওয়ান ডে আমার প্রায় 2:30টার দিকে ঘুম ভেঙে যেত, এভরিডে নিয়ার অ্যাবাউট 2:30 থেকে 3টা
উনি আমার ঘুম ভাঙতেন, আই হ্যাড টু গো টু রিডিও। সো আমি আমার পাশেই ঘুমাতো, লাইক আঙ্কু আর আমি নাবু ঘুমাতো, বিকজ আমি ভয় পেতাম। তো ওকে দেখে তুলতে হতো আমার। তো আমি তো প্রতিদিনকে ডাকতাম যে উঠবো, আমি ওয়াশরুমে যাবো। তো আমি ওকে ডাকতাম, ও উঠতো। তো এরকম 10-15 দিন হয়েছে, বাট আমার সেম টাইমে আমাকে ওয়াশরুমে যেতে হতো। আই ডোন্ট নো ওয়াই। দেন ওয়ান ডে আমি উঠলাম 2:30টার দিকে, ওকে ডাকার জন্য আমি ওর দিকে এই যে উঠে বসেছি, ওকে দেখিনি এখনো। দেন আই জাস্ট স দ্যাট আমার রুম থেকে আমি যেখানে ঘুমাতাম সেখান থেকে আমাদের হ্যাঁ, আমি যেখানে ঘুমাতাম সেখান থেকে আমাদের যে ডাইনিং স্পেস ওখানটা দেখা যেত। তো ও একটা চেয়ারের পাশে দাঁড়ানো, অ্যান্ড শি ওয়াজ ওয়েল ড্রেসড, লাইক বাহিরে যাওয়ার সময় যেসব ড্রেস পরে সেরকম ড্রেস করা, 2টা ঝুটি করা। সো ওর লিভিং স্টাইলটা এমন ছিল যে ওকে দেখলে কেউ বলবে না শি ওয়াজ জাস্ট আ সার্ভেন্ট। শি ওয়াজ বলতে পারতো যে শি ওয়াজ মাই ইয়াঙ্গার সিস্টার, সামথিং লাইক দ্যাট। লাইক শি ওয়াজ দিস মাচ, এতটাই গুড ফান, এতটাই পরিপাটি ছিল। সো ও এত রাতে 2:30 বাজে ওর সময় বাহিরে যাবে, আমার একটা ড্রেস পরবে, 2 ছুটি করে সেজে গুজে দাঁড়ায় রয়েছে। সো আই ওয়াজ লাইক সামথিং বেশি যে ও কেন আসলে ওভাবে এক্স্যাক্টলি আমার দিকেই তাকিয়ে রয়েছে। লাইক আই কুড সি হার আর দিকে দিন লাইট জানা থাকতো ডাইনিং, আমি ভয় পেতাম এই জন্য। তো আমি যখন ওর দিকে তাকাই, সো ও এক্স্যাক্টলি এক চোখটা আমার দিকে তাকানো, কোনো পলক ফেলছে না, কিছু না। শি ওয়াজ জাস্ট লুকিং অ্যাট মি। সো আমি খুবই ভয় পাই, অ্যান্ড সামথিং ওয়াজ স্পেশাল, বুঝতে পারছি না ওয়াই শি ইজ লুকিং অ্যাট মি। সেটা দেখে আমি তো জানতাম শি ইজ পজেস। সো আমার মাথায় কিছু আসছিল দ্যাট ওকে মেবি ওকে পজেস করা হয়েছে, বাট আমি কি দেখছি সেটা আমি তখনও বুঝি নাই। দেন আমি যে চেক করার জন্য যে ওই কি ওটা, এই জন্য নিচে তাকায় আর দেখি যে শি ওয়াজ জাস্ট স্লিপিং, লাইক ওকে যদি 10 জন ডেকেও তুলে তারপরে ওকে কেউ উঠাইতে পারবে না, এতটা ডিপ স্লিপেও ছিল। অ্যান্ড ওর এক্স্যাক্টলি রাতে যেটা পরে ঘুমায় ওটা পরেই ঘুমানো, তাহলে ওটাকে আই ওয়াজ জাস্ট সো স্কেয়ার্ড। আমি ওই রাতে এসি ছাড়া ছিল, আমি অলরেডি ওয়েটিং, তো কাঁথা মুড়ি দিয়ে আমি ওই রাতটা কোনো রকম পার করা ট্রাই করছি। সকালে ওঠার পরে আমি বাসায় সবকিছু বললাম, there was nothing they could do actually. তারা শুনলো, কিছু বলে নাই। এটা ছিল একটা স্টোরি। আপাতত আজকে আমি এই 2টা স্টোরি বলবো, বাকি স্টোরিগুলো আমি পরে শেয়ার করবো। থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ আমি চাই আমার আইডেন্টিটি তো থাকুক। The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। তো বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও পুকেট এফএম। আমি রাতে লাচির সাথে, এবং ঘড়িতে সময় 1:45। তো আমরা আজকে ফ্রাইডে 13 একটা চমৎকার এপিসোড করলাম, এবং আমাদের যে সমস্ত গেস্টরা এসছেন তাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে, আপনারা যতদূর জানিয়েছেন, এবং আশা করছি যে পুরোটা সময় আপনারা অনেক বেশি এনজয় করেছেন। এবং আমি দেখতে পাচ্ছি এখনো ফেসবুকে অনেকেই লিখছেন, এবং আমি জানি যে আপনারা সবসময় পাশে ছিলেন এবং পাশে আছেন বলে ভূত এফএম সামনে দেখি এগিয়ে যাচ্ছে। ডিএক্স রানা, বিপ্লব আমাদের সাথে আছেন, এমডি দেলোয়ার, ফয়সাল আহমেদ, এদিকে দেখতে পাচ্ছি যে টুইটারে আছেন এবং লিখছেন আমাদেরকে, এবং প্রতিনিয়ত জানাচ্ছেন যে কোন ঘটনা কেমন আছে। এসকে ঘোষ আমাদের সাথে আছেন, এবং কেই ব্যাকগ্রাউন্ড মাসুম ভাই আমার সামনেই বসে আছেন, এবং আমি তাকে জানিয়ে দিলাম এটা। এবং ইসমাইল হোসেন তুষার আমাদের সঙ্গে আছেন, টুকু শেখ আমাদের সাথে আছেন যশোর থেকে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। যাওয়ার আগে আরো একবার জানিয়ে চাই আমাদের যে ইমেল অ্যাড্রেস, সেটা আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuርቲ.fm, which is BHWTFM@radiofuort. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুরু থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।